সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। প্রগতির যাত্রী, ত্রৈমাসিক নাগরিক এবং হারুন স্মৃতি পাঠচক্রর পক্ষ থেকে আজকে আমরা বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসেছি এখানে। আমাদের কয়েকজন বন্ধু আমাদের সাথে এখানে যুক্ত আছেন, কিন্তু আমি আশা করছি এই আলোচনাটা আমরা ইউটিউবে আগামীকাল ইউটিউব, ফেসবুকে আমরা এটা দেব এবং সেখানে সবাই দেখতে পাবেন এবং আপনারা শুনবেন, আমি বিশ্বাস রাখি। ইতিমধ্যে আপনারা আমাদের আলোচনা থেকে জেনেছেন যে প্রগতির যাত্রী বাংলাদেশের যারা প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল তাদের একটি সংগঠন। আহ, যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, উম, তাদেরকে নিয়ে বিশেষ করে চট্টগ্রামে যারা এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন তাদের সবাই, তাদেরকে নিয়ে এই সংগঠন কাজ করে। হারুন স্মৃতি পাঠচক্র নিউ ইয়র্ক বেসড অর্গানাইজেশন, কিন্তু এই হারুন, আমাদের মোহাম্মদ হারুন সম্পর্কে একটু বলি। সে আমাদের ছাত্র ইউনিয়নের একজন নেতা ছিলেন, চট্টগ্রামে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলেন। কিন্তু খুব দুর্ভাগ্যবশত খুব অল্প বয়সেই হারুন দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে এই কোভিড চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে, তার কাজকে সম্মান জানিয়ে আমরা এই কাজটা, এখানে একটা পাঠচক্র চালু হয়েছে। সেই পাঠচক্র আমাদের এই কাজে আমরা একসাথে কাজটা করছি। এবং ত্রৈমাসিক নাগরিক পত্রিকা, এটাও আপনারা জানেন যে এটা ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি পত্রিকা। এই পত্রিকায় বিভিন্ন ব্যক্তিরা লেখা দেন ত্রৈমাসিক ভিত্তিতে, সেটা বহুল পঠিত একটি পত্রিকা। আমরা অনেকগুলো প্রোগ্রাম ইতিমধ্যে আমরা করেছি এই তিনটা সংগঠনের উদ্যোগে। আমাদের আজকে যে আলোচনার বিষয়টা আমি ঠিক করেছি, কোটা বিরোধী আন্দোলন। হ্যাঁ, কোটা বিরোধী আন্দোলন, এটা নিয়ে কথা বলবেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা। আমরা প্রথমেই মাহির শাহরিয়ার রেজাকে অভিনন্দন জানাতে চাই, আহ, শুভেচ্ছা জানাতে চাই। খুব সম্প্রতি তাদের সম্মেলন হয়, সম্মেলনে দায়িত্ব গ্রহণ করেছেন সভাপতির। এবং আমি বিশ্বাস করি আমরা যারা ছাত্র ইউনিয়ন করতাম এক সময়, এই পদ এবং এই সংগঠনের সাথে যুক্ত থাকা একটা সম্মানের বিষয়, গৌরবের বিষয়। এবং সেই হিসেবে মাহির আজকে অনেক বড় দায়িত্ব, যদিও সে আমাদের ছোট ভাইয়ের মতো, কিন্তু সে আমাদের এখন পথপ্রদর্শকের দায়িত্ব পালন করবে। কারণ ছাত্র ইউনিয়ন সব সময় ছাত্র সমাজের অগ্রণী বাহিনীর ভূমিকা পালন করেছে, আন্দোলন সংগ্রামে লড়াই সামনের কাতার থেকে কাজ করেছে। আমি বিশ্বাস করি, আশা করি মাহিরের নেতৃত্বে এবং তার যে কমিটি, সে কমিটির নেতৃত্বে ছাত্র ইউনিয়ন ছাত্র সমাজের মধ্যে আবার তার সাহসের সাথে বুক চিতিয়ে সামনের সারিতে গিয়ে দাঁড়াবে, এই বিশ্বাস আমি রাখি। যাই হোক মাহির, আহ, আমি খুব বেশি কথা বলবো না। আপনারা জানেন যে কোটা বিরোধী একটা আন্দোলন 2018 সালের দিকে হয়েছে বাংলাদেশে, এবং সেখানে সাধারণ ছাত্র সমাজের যুক্ততা ছিল সেই আন্দোলনে। এবং সেই আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাগ করে হোক কিংবা অভিমান করে হোক, সমস্ত কোটা উম সরকারি চাকরিতে কোটা আহ, বাতিল করে দেন। আপনারা জানেন যে এখানে বিভিন্ন বিষয় নিয়ে কোটাগুলো ছিল। মুক্তিযুদ্ধ সন্তান, পরবর্তীতে বলি মুক্তিযোদ্ধার আহ, নাতি, মুক্তিযোদ্ধার নাতিদের সন্ততিদের জন্য কোটা রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। সেটা ছাড়াও সেটা ছাড়াও এখানে কিন্তু নারীদের জন্য কোটা, তারপর হচ্ছে আপনার আদিবাসীদের জন্য কোটা, এইভাবে বিভিন্ন কোটা আহ, ব্যবস্থা ছিল। এখন সাধারণ ছাত্র সমাজ মনে করছে যে এই কোটাটা আহ, আসলে আর রাখার যৌক্তিকতা এখন আর নাই। তো অ্যাকচুয়ালি আমি কোটা বিরোধী কথাটা বলছি, আমাকে আমাদের অনেক বন্ধু ফেসবুকে আমাকে কমেন্ট করেছেন এটা কোটা বিরোধী হবে না কোটা সংস্কার। কিন্তু আমি কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে। কেউ বলছে কোটা বিরোধী, কেউ বলছে কোটা সংস্কার, আবার কেউ বৈষম্য বিরোধী। কেন নাম নিয়ে এতগুলো কথা? সে কথা দিয়ে আমরা শুরু করতে চাই মাহির শাহরিয়ারের সাথে। মাহির, আহ এই প্রশ্নটা প্রথমে আমরা একটু
কি কি করতে চাই প্রথমে? আপনি আনমিউট করে যদি কথা বলেন, আমি তাহলে আমার শুনতে শুনতে পাবো। জি, উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যে প্রশ্নটি এসেছে যে কোটা বাতিল নাকি কোটা সংস্কার, এই প্রসঙ্গে প্রথমেই বলার প্রয়োজন যে কোটা যে মূল আন্দোলনটি শুরু হয় 2018 সালে, সেই আন্দোলনটি মূলত ছিল কোটা সংস্কারের আন্দোলন। এবং সেই আন্দোলনে আমরা বিভিন্ন জন মাঠ পর্যায়ের কর্মী ছিলাম। সেই পর্যায়ে আমরা তখন বলেছি যে কোটা ব্যবস্থা, বাংলাদেশের বিদ্যমান কোটা ব্যবস্থা সরকারি চাকরিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে যে বিদ্যমান কোটা ব্যবস্থা রয়েছে, সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56%, 18 সালে মূলত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি, সরকারি চাকরি পরীক্ষায় যে 56% কোটা রয়েছে, সেই কোটা ব্যবস্থা সংস্কারের জন্য মূলত 18 সালে আন্দোলনটি শুরু হয়। যদিও সেই আন্দোলনটি প্রথমে নেতৃত্ব দিয়েছিলেন কোটা, বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের একটি সংগঠন ছিল। পরবর্তীতে সেই আন্দোলনটি এক পর্যায়ে ছাত্র গণ আন্দোলনের রূপ নেয়। এবং পরবর্তীতে সে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এক পর্যায়ে সমস্ত কোটাই বাতিল করে দেন। এবং পরবর্তীতে আমরা দেখলাম এবছরের জুন মাসে হাইকোর্ট একটি রায় দেন যে 2018 সালের যে প্রজ্ঞাপন ছিল, যে পরিপত্র ছিল কোটা বাতিল করে, সেটি হাইকোর্ট থেকে বাতিল করা হয় এবং সরকারি প্রথম শ্রেণীর চাকরি এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পুনর্বহাল করা হয়। হাইকোর্টের রায়ের পর থেকেই মূলত আবার কোটা সংস্কার বলি বা কোটা বাতিলের যে আন্দোলন সেটি শুরু হয়। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই ব্যানারে কোটা সংস্কার, প্রথমে কোটা বাতিলই আসলে চাওয়া হয়েছিল। প্রথমে কোটা বাতিল করে 18 সালে যে পরিপত্র, সেই পরিপত্র পুনর্বহালের দাবি জানানো হয়। ধীরে ধীরে সেই আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আমরা পরবর্তীতে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা, ইডেন, তিতুমির সহ এরকম 7টি কলেজ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে কোটা সংস্কারের দাবিতে। প্রথমে কোটা বাতিল চাওয়া হলে যারা এই সমন্বয়ক দায়িত্ব পালন করছেন বর্তমানে ঢাকা ঢাকাতে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনে, তারা প্রথমে কোটা বাতিলই চেয়েছিলেন। পরবর্তীতে যে কারণে হোক, চাপে হোক বা আন্দোলনের যৌক্তিকতা, কোটা সংস্কারের যৌক্তিকতা তারা অনুধাবন করতে পারে হোক, তারা পরবর্তীতে কোটা সংস্কারের দাবিটি সামনে নিয়ে আসেন। যদিও আন্দোলনে যারা অংশ নিয়েছেন অনেকের ভেতরেই অনেকেই তারা কোটা বাতিল চেয়েছেন এবং অনেকে কোটা সংস্কার চেয়েছেন। এই দুটি ধারাই রয়েছে আন্দোলনের ভেতরে। আমরা মূলত দেখেছি যারা আহ, প্রতিক্রিয়াশীল শক্তি, প্রতিক্রিয়াশীল অংশ সমাজের যারা প্রতিক্রিয়াশীল রাজনৈতিক শক্তি, তারা বর্তমানে মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে তারা বিদ্যমান কোটা ব্যবস্থার যে রয়েছে সে কোটা ব্যবস্থা বাতিল করতে বলেছে। কিন্তু আবার অনেক প্রগতিশীল মুক্তমনা উদার ছাত্ররা তারা বলেছেন যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে কোটা বাতিল নয়, কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কারই প্রয়োজন। পরবর্তীতে ছাত্রদের, শিক্ষার্থীদের চাপে হোক, বিভিন্ন কারণে আহ আমাদের যারা সিভিল সোসাইটি রয়েছেন তাদের কথাবার্তার চাপেই হোক, পরবর্তীতে আন্দোলনটি কোটা সংস্কারের আন্দোলনের রূপ নেয় এবং সারা বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন বর্তমানে চলমান রয়েছে। এবং যে ব্যানারটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে যে বর্তমান যে কোটা ব্যবস্থা, সরকারি প্রথম শ্রেণীর চাকরিতে যে কোটা ব্যবস্থা রয়েছে, দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যে কোটা ব্যবস্থা রয়েছে এবং বিদ্যমান সরকারি চাকরি ব্যবস্থায় যে কোটা রয়েছে, সেটি একটি বৈষম্যমূলক প্রথা। সেই বৈষম্যমূলক প্রথার বিরুদ্ধে তারা আন্দোলন করছেন। সেজন্য তাদের ব্যানারের নাম রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন। আমরা ছাত্র ইউনিয়ন মনে করেছি যে বর্তমানে 18 সালে আমরা বলেছি যে বর্তমান বাংলাদেশ আর্থসামাজিক প্রেক্ষাপটে কোটা পুরোপুরি বাতিল করা সমীচীন হবে না, যেহেতু আমাদের সংবিধানে 29-এর 3 ধারায় বলা রয়েছে জনপ্রসার জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা প্রদান করতে হবে। সুতরাং কোটা বাতিল সংবিধান সম্মত নয়। আমরা চেয়েছি যে কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কার করে কোটা ব্যবস্থা বর্তমানে যে 56% রয়েছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, সেটিকে কমিয়ে আনতে হবে এবং তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর চাকরিতেও যে কোটা ব্যবস্থা রয়েছে 80%, 80%-এর অধিক, সেটিও কমিয়ে একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। বর্তমানে আপনি দেখবেন যে আমাদের প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরিতে
মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1% এবং আদিবাসী কোটা 5%। সর্বমোট 56% কোটা রয়েছে। 18 সালে যখন আমরা আন্দোলন করেছি কোটা সংস্কারের দাবিতে, তখন আমাদের দাবি ছিল যে প্রত্যেকটি যে কোটা, প্রত্যেক ক্ষেত্রে যে কোটা রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা, প্রতিবন্ধী এবং আদিবাসী, বাংলাদেশে বিদ্যমান যে জনসংখ্যা, অনগ্রসর জনগোষ্ঠীর যে পরিসংখ্যান, সেগুলোকে সামনে রেখে কোটা সংস্কারের, কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কার করতে হবে। যেমন আমরা বলেছি যে মুক্তিযোদ্ধারা এখন তৃতীয় প্রজন্ম চলছে মুক্তিযোদ্ধা, তো তৃতীয় প্রজন্মের জন্য আমরা কতটুকু কোটা ব্যবস্থা বরাদ্দ রাখবো বা আদৌ রাখবো কিনা, এটি নিয়ে একটা আলোচনা, বিস্তর আলোচনা হচ্ছে এবং আমরা মনে করি যে আলোচনাটি হওয়া প্রয়োজন। এবং আসলে এখন 30% কোটার প্রয়োজন আছে কিনা মুক্তিযোদ্ধার, আহ, যারা দৌহিত্র রয়েছেন তাদের জন্য আর 30% কোটা ব্যবস্থার প্রয়োজন আছে কিনা, আর থাকলে তাদেরকে আমরা কতদিন কোটা ব্যবস্থা, কোটার সুযোগটা দিব, সেটি নিয়ে একটি আলোচনা করা প্রয়োজন রয়েছে। আপনি জানেন নারী কোটা 10% রয়েছে। বাংলাদেশে বর্তমানে শিক্ষা দীক্ষায় নারীরা বেশ এগিয়েছে, এটি সত্য। কিন্তু আমরা এখনো মনে করি যে প্রান্তিক পর্যায়ে যে নারীরা রয়েছেন, তারা এখনো আমাদের যে মূল স্রোত, সমাজের যে মূল ধারা, সেই মূল ধারায় তারা সংযুক্ত হতে পারেন নাই। তারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছেন এবং চাকরিতেও তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য নয়। সুতরাং প্রান্তিক পর্যায়ের নারীদের জন্য কোটা রেখে নারী কোটার একটি যৌক্তিক সংস্কার করতে হবে। জেলা কোটার ক্ষেত্রে আমরা বলেছি যে অনগ্রসর জেলা সমূহের জন্য কোটা ব্যবস্থা রাখা যেতে পারে। যেমন আপনি দেখবেন উত্তরাঞ্চলে খরা বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর সহ, এবং বরেন্দ্র এলাকায় খরাপ্রবণ যে এলাকা, একই সাথে আমাদের পার্বত্য অঞ্চলে যে দুর্গম এলাকা, সেই সব এলাকা জেলাগুলোকে বিবেচনায় রেখে জেলা কোটার একটি যৌক্তিক সংস্কার করতে হবে। যে 10% জেলা কোটা রয়েছে, আমরা মনে করছি এটি জেলা কোটার ক্ষেত্রে একটু অধিক মাত্রা এটি হয়ে গেছে, এটিকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে হবে। প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে আমরা মনে করি যে প্রতিবন্ধী কোটা যে 1% রয়েছে, সেটিকে বাড়ানো যেতে পারে। যেহেতু প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূল স্রোতে যুক্ত করার জন্য কোটা ব্যবস্থা যৌক্তিক, এবং আমরা একটু মনে করি যে এটি 1% থেকে বাড়িয়ে 2 বা 3% করা যেতে পারে। কিন্তু আদিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রে আমরা যেটি বলছি, যদিও রাষ্ট্র, আমাদের সরকার আদিবাসী বলতে তারা স্বচ্ছন্দ বোধ করেন না, তারা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, কিন্তু আমরা মনে করি, আমরা রাজনৈতিক ভাবে মনে করি যে আহ, এটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি নয়, তাদেরকে আমরা আদিবাসী হিসেবে সম্বোধন করি। এবং তাদেরকে 5% কোটার সুযোগ দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের মোট জনসংখ্যার এখন, আদিবাসী জনসংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যার 2%, কিন্তু তাদের জন্য 5% কোটা ব্যবস্থা রয়েছে। আর সর্বমোট প্রত্যেকটি কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কার করে কোটা ব্যবস্থাটি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনলে আমরা মনে করছি যে সরকারি চাকরি পরীক্ষাতে যে মেধাবীদের যে মূল্যায়ন, মেধাকে যে প্রাধান্য দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি সামনে আসবে। এবং এক্ষেত্রে ভবিষ্যতে মেধাকে প্রাধান্য দেওয়া হলে একটি দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে, যারা ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। এবং সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে আপনি জানবেন যে আহ, পোষ্য কোটা রয়েছে। আমরা বলেছি যে পোষ্য কোটা বর্তমানে আসলে আর কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। আমরা দেখেছি, আপনি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বাংলাদেশ রেলওয়েতে চাকরির ক্ষেত্রে 60% পোষ্য কোটার ব্যবস্থা রয়েছে, এবং চাকরির সর্বমোট যে কোটা ব্যবস্থা, সেটি 80%-এর অধিক। তো একটি চাকরিতে যদি 80%-এর অধিক কোটা ব্যবস্থা থাকে, তাহলে যারা কোটাধারী নন, তারা কিভাবে সরকারি চাকরিতে আসবেন, তারা কিভাবে চাকরি পাবেন, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা বলেছি যে বর্তমানে শুধু পোষ্য কোটাটি বাতিল করে দিতে হবে, এবং বাকি যে কোটাগুলো রয়েছে, যে ক্যাটাগরি গুলো রয়েছে কোটা, সেগুলোকে একটু যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। একই সাথে আহ, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য, তাদের সন্তানদের জন্য পোষ্য কোটার ব্যবস্থা রয়েছে। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনোভাবে সমাজের অনগ্রসর অংশ নন, তারা সমাজের অগ্রসর অংশে প্রতিনিধিত্ব করে, এবং তাদের সন্তানরা কোনোভাবে অনগ্রসর নন, সমাজের অনগ্রসর গোষ্ঠী নয়, এবং তাদের জন্য কোটা ব্যবস্থার কোনো প্রয়োজনীয়তা নেই। এই বিদ্যমান বিষয়কে বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং কর্মচারীদের যে কোটা ব্যবস্থা, সন্তানদের জন্য যে পোষ্য কোটার ব্যবস্থা রয়েছে, সেই পোষ্য কোটাকে বাতিল করতে হবে। একই পর্যায়ে যদি আমি ছাত্র ইউনিয়নের অবস্থান বলতে চাই, বর্তমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে, আমরা শুরু থেকেই, যখন কিছু কিছু শিক্ষার্থী কোটা বাতিলের দাবিও জানিয়েছেন, তখন আমরা বলেছি যে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করতে হবে। সব কোটা বাতিল নয়, কোটা
সমাধানে, কোটা সংস্কারই এই সমস্যার স্থায়ী সমাধান হবে। ছাত্র ইউনিয়ন 17-18 সালে যে আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, সেই আন্দোলনে আমরা ছিলাম, সেই আন্দোলনে আমাদের সংযুক্ততা ছিল, এবং তখন আমরা জানিয়েছি যে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের জন্য শিক্ষাবিদ, সমাজ গবেষক, সংবিধান বিশেষজ্ঞ এবং শিক্ষার্থী সমাজের প্রতিনিধিদের সংযুক্ত করে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে, যে টাস্ক ফোর্স পরবর্তীতে কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কারের সুপারিশ করবে, এবং তার ভিত্তিতেই, তার রিপোর্টের ভিত্তিতেই কোটা ব্যবস্থার সংস্কার করা যেতে পারে। এবং আমরা দেখেছি তখন আমাদের সেই দাবিটি উপেক্ষা করে কোটা বাতিল করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের একজন নেতা তার রিটের প্রেক্ষিতে পরবর্তীতে 18 সালে যে পরিপত্র সেটি বাতিল করে দিয়ে পুনরায় সরকারি চাকরিতে 56% কোটা পুনর্বহাল করা হয়েছে। আমরা মনে করছি যে কোটা ব্যবস্থার যদি যৌক্তিক সমাধান করতে হয় অবশ্যই, তাহলে সকল অংশীজনকে সাথে নিয়ে তাদের সকলের মতামতের ভিত্তিতে কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে। আন্দোলনকারীরা, আপনারা দেখবেন যে আন্দোলনকারীরা বলেছেন যে তারা অনধিক 5%, তারা 5%-এর বেশি কোটা ব্যবস্থা চান না। কিন্তু আমরা মনে করছি তারা যে দাবিটি করেছেন সেই দাবিটি আসলে বাস্তবসম্মত নয় বা যৌক্তিক নয়। আহ কোনো ধরনের পরিসংখ্যান, কোনো ধরনের গবেষণা না করে, পরিসংখ্যানের দিকে না তাকিয়ে শুধুমাত্র একটি সংখ্যা বলে দিলে কোটা ব্যবস্থার সমাধান, যে বিদ্যমান কোটা সংস্কারের আন্দোলন চলছে, যে কোটা ব্যবস্থা রয়েছে সেটি সমাধান হবে না। আমরা মনে করছি যে কোটা ব্যবস্থা এই বিবর্তন ঘটাতে হলে একটি গবেষণার প্রয়োজন রয়েছে, এবং সেই গবেষণাটি, বিশেষ যে টাস্ক ফোর্স গঠনের দাবি আমরা জানিয়েছি, সেই টাস্ক ফোর্সের মাধ্যমে এটি সমাধান করা যেতে পারে। সেক্ষেত্রে সকলকে সাথে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে সেই টাস্ক ফোর্সটি গঠিত হতে হবে। যদি সরকার একতরফা ভাবে সেই টাস্ক ফোর্সটি গঠন করে থাকে, তাহলে যে কোটা ব্যবস্থার যে আন্দোলন চলছে বা যে সমস্যাটি রয়ে রয়ে গিয়েছে আমাদের কোটা ব্যবস্থায়, সেটি সমাধান করা সম্ভবপর হবে বলে আমরা মনে করছি। আমরা মনে করছি যে কোটা ব্যবস্থাটি আহ, সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। কোটা ব্যবস্থার মধ্যে দিয়ে আপনারা জানেন যে 19-এর এক ধারায়, আমাদের সংবিধান 19-এর এক ধারায় রয়েছে, প্রজাতন্ত্রের সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এবং 29-এর এক ধারায় বলা হয়েছে যে প্রজাতন্ত্রের চাকরিতে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তো সমাজের অগ্রসর জনগোষ্ঠীকে যদি আমরা কোটা ব্যবস্থা দিই, যারা কোটার আওতায় আসছেন, যারা সমাজের অগ্রসর অংশ, তারা কিন্তু যারা কোটাধারী নন তাদের থেকে একটু চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। যদিও প্রথম শ্রেণীর চাকরি বা দ্বিতীয় শ্রেণীর চাকরি, যে চাকরি বলি না কেন, তাদের সকলকেই, যারা আবেদন করছেন তাদের সকলকে, বা চাকরি পাচ্ছেন যারা, তাদের সকলকেই মৌখিক প্রথম হইতে প্রিলিমিনারি যে পরীক্ষাটি বলছি আমরা, প্রারম্ভিক পরীক্ষা এবং পরবর্তীতে লিখিত পরীক্ষা পাশ করার পরেই কিন্তু তারা কোটা ব্যবস্থার আওতায় আসছেন, বা যারা কোটাধারী নন তারা সেই কোটা ব্যবস্থার আওতায় আসছেন। এবং কোটাধারীরা কিন্তু সেই জায়গায় পিছিয়ে যাচ্ছে, যারা কোটাধারী নন তারা সেই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছেন, অনেকের সেই অভিযোগটি তারা করেছেন। তো আমরা বলছি যে বিদ্যমান বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে কোটা ব্যবস্থা যদি যৌক্তিক সংস্কার করা হয়, এবং তাহলে যে বর্তমান যে আন্দোলন চলছে এবং কোটা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার একটি স্থায়ী সমাধান করা যেতে পারে। একই সাথে আমরা বলছি যে যে কোটা বা মুক্তিযোদ্ধা কোটা অনেকে বাতিল চাচ্ছেন, মুক্তিযোদ্ধাদের জন্য আর কোটা দরকার নেই, তাদের তৃতীয় প্রজন্মের জন্য কোটা ব্যবস্থার আর দরকার নেই, অনেকে এটি বলছেন। সেটি আমরা দেখেছি যে নাগরিক সমাজ থেকেও সেই কথাটি আসছে, বিভিন্ন শিক্ষাবিদও কথাটি বলছেন, আন্দোলনকারীরা অনেকে বলছেন। কিন্তু আমরা মনে করছি যে বর্তমানে এখনো সেটি স্বল্প সংখ্যক হলেও মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম এখনো বিদ্যমান রয়েছেন। আমরা দ্বিতীয় প্রজন্মকে অবশ্যই কোটা ব্যবস্থার সুযোগ সুবিধা, সেই সুবিধার আওতায় রাখতে চাই। এবং যারা তৃতীয় প্রজন্ম রয়েছেন তারা যদি অনগ্রসর হন, যারা অনগ্রসর পরিবার থেকে আসেন, অনগ্রসর জনগোষ্ঠীর অংশ হন, তবে তাদেরকে অবশ্যই কোটা ব্যবস্থা দিতে হবে। ছাত্র ইউনিয়ন কোনো কোটা বাতিল চাইনি। আমরা বলেছি যে মুক্তিযোদ্ধা কোটাকে বাতিল নয়, মুক্তিযোদ্ধা কোটাকে সংস্কার করে তাকে সেটিকে 30% থেকে কমিয়ে সেটি 10%, 8%, 10%, 12% সেটি গবেষণার ভিত্তিতে আমরা জানতে পারবো যে আসলে কতটুকু প্রযোজ্য বা কতটুকু দেওয়া যৌক্তিক হবে, সেই পর্যায়ে নামিয়ে আনা। নারী কোটাও ঠিক সেভাবেই যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা। আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা এবং অনগ্রসর জেলার জন্য যে কোটাটি রয়েছে সেটিও একটি যৌক্তিক সংস্কার করতে হবে। আপনি জানেন যে গত 3 দিন আগে হাইকোর্ট বলেছেন যে তারা যে রায়টি দিয়েছেন গত জুন মাসে, সেই রায়ের উপরে তারা 4 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন, এবং তারা বলেছেন যে সরকার চাইলে কোটা ব্যবস্থাটি অবশ্যই রাখতে হবে, কোটা বহাল রাখতে হবে, এবং একই সাথে সরকার চাইলে কোটা বাড়াতে পারে, কোটার পরিমাণ বাড়াতে পারে অথবা কোটার পরিমাণ কমাতে পারে। অর্থাৎ বিচার বিভাগ থেকে এখন পুরো ব্যাপারটি নির্বাহী বিভাগের উপরে চলে এসেছে। যদি সরকার চায়, সরকার যদি মনে করে, তারা যে তাদের যদি সদিচ্ছা থাকে,
তারা খুব দ্রুত সময়ের ভেতরেই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সমাধান করতে পারবে। এবং সকলকে নিয়ে যদি কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানটি করা হয়, তাহলে আমরা মনে করছি যে ভবিষ্যতে এই কোটা ব্যবস্থা নিয়ে, কিংবা মুক্তিযোদ্ধাদের যে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে বা নারী কোটা যদি রয়েছে, সেটি নিয়ে সামনের দিন আর কোনো বিতর্ক তৈরি হবে না। ছাত্র ইউনিয়ন ইতোমধ্যেই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত রয়েছে বিভিন্ন, ঢাকা সহ বিভিন্ন জায়গায়, সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ তারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। ঢাকায় যদিও আমাদের আহ শাহবাগ কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনে যদিও ছাত্র ইউনিয়ন নেতৃত্বের ভূমিকায় নেই, কিন্তু ঢাকা শহরের অন্যান্য জায়গায় আপনারা দেখবেন যে সাত কলেজ কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলন ছাত্র ইউনিয়ন নেতৃত্ব দিচ্ছে। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ জেলা, নেত্রকোনা জেলা সহ বিভিন্ন জেলায় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, তাদের কর্মীরা, জেলার কর্মীরা, তারা যে কোটা সংস্কার যে আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন তারা পরিচালনা করছে। এবং আমরা চেষ্টা করছি, ছাত্র ইউনিয়নগতভাবে আমরা চেষ্টা করছি, আন্দোলনকারীদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, এবং কোটা ব্যবস্থার যে যৌক্তিক একটি সংস্কার প্রয়োজন, কোটা বাতিল নয়, কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কার প্রয়োজন, সেটি ইতোমধ্যে আমরা আন্দোলনকারীদের ভেতরে সেই বোধটুকু তৈরি করতে পেরেছি বলে আমরা মনে করছি। কয়েকদিন আগেই আমরা, গত 9 জুলাই, ঢাকার বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আমরা কোটা সংস্কার আন্দোলন ছাত্র ইউনিয়নের অবস্থান, এবং আমরা সেই অবস্থান থেকে অবস্থান পরিষ্কার করেছি, এবং আমরা আগামী দিন আমাদের যে কর্মসূচি কোটা সংস্কারের দাবিতে, সেই কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম। এবং পরবর্তীতে 10 তারিখ আমরা কোটা সংস্কারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আগামী সপ্তাহে একটি উন্মুক্ত সংলাপ করার চিন্তা পরিকল্পনা আমাদের রয়েছে। সেখানে রাজনীতিবিদ, সমাজ গবেষক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, নারী, আদিবাসী, অনগ্রসর জেলার প্রতিনিধি এবং প্রতিবন্ধী, প্রতিটি ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে আমরা একটি উন্মুক্ত সংলাপ করতে চাই। সেই উন্মুক্ত সংলাপ থেকে আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কোটা ব্যবস্থার যে সংখ্যা, কতটুকু কোটা রাখা যেতে পারে, কত শতাংশ কোটা রাখা যেতে পারে সরকারি চাকরি পরীক্ষায়, তার একটি সংখ্যা, সেই সংখ্যাটি আমরা হয়তো সেই উন্মুক্ত সংলাপের পরে আমরা সকলের সামনে ঘোষণা করতে পারবো। এই ছিল কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক ছাত্র ইউনিয়নের অবস্থান এবং তার ভাবনা। আরেকটি যে ব্যাপারটি উঠে এসেছে, যে বর্তমান কোটা সংস্কার আন্দোলনের মূল ধারার ছাত্র সংগঠনগুলোর অবস্থান। আপনারা জানবেন যে 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের ঠিক বিপরীত অবস্থান নিয়েছিল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। আমরা দেখেছি তখন ছাত্রলীগ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনকারীরা রয়েছিলেন সেই সময়, তাদেরকে মারধর, তাদেরকে হল থেকে বের হতে না দেওয়া, এবং তাদের উপর হামলা, মামলা, নির্যাতনের ঘটনা ছাত্রলীগ সেই সময় ঘটিয়েছে। আহ, এবং ছাত্র সমাজের যে দাবি, সেই দাবির বিপরীতেই তখন ছাত্রলীগ অবস্থান গ্রহণ করেছে, এবং ছাত্রলীগ সেখানে নিন্দিত হয়েছে, ধিকৃত হয়েছে। বর্তমানে ছাত্রলীগ আন্দোলনকারীদের উপরে কোনো ধরনের হামলা না করলেও আমরা খবর পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো, যেগুলো বর্তমানে ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে এবং অন্য কোনো ছাত্র সংগঠনের অবস্থান সেখানে প্রায় এক প্রকার অসম্ভব, আহ, প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগ নেতা কর্মীরাই এখন হল পরিচালনা করছেন। এবং তারাই ঠিক করেন যে হলগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তারা কারা সেখানে অবস্থান করবে। এবং তাদের মত পার্থক্য, তাদের সাথে ছাত্রলীগের রাজনীতির সাথে ছাত্রলীগের মতের সাথে কারো যদি দ্বিমত থাকে, তবে তিনি হলগুলোতে অবস্থান করতে পারেন না। সেই প্রেক্ষিতে যারা হলে বর্তমানে রয়েছেন, তারা আমরা অধিকাংশই ছাত্রলীগের কর্মী। এবং ছাত্রলীগের অনেক কর্মী স্বতঃস্ফূর্তভাবে বর্তমান কোটা সংস্কার আন্দোলনে সংযুক্ত হয়েছিল শুরুর দিকে। বর্তমানে সেখানে ছাত্রলীগ তাদেরকে বাধা প্রদান করছে, আমরা জেনেছি হল থেকে বের হতে তাদেরকে বাধা দিচ্ছে। যদিও তারা মৌখিকভাবে তারা বলেছে কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে যে তারা কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কার চায়, কিন্তু যেহেতু ব্যাপারটি বিচারাধীন রয়েছে, এই নিয়ে তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হন না। ছাত্র দলের অবস্থান, আরেকটি মূলধারার ছাত্র সংগঠন, জানেন, জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, তারা আন্দোলনে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে, কিন্তু তারা বলেছে যে কোটা ব্যবস্থা এখন আর প্রয়োজন নেই। আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে তারা বলেছে, তাদের নেতৃবৃন্দ, যে বর্তমানে বাংলাদেশের কোটা ব্যবস্থার প্রয়োজন নেই। যদি কোটা ব্যবস্থা রাখতেই হয়, তবে শুধুমাত্র অনগ্রসর যে অংশ, তাদের জন্য সামান্য কিছু কোটা রাখা যেতে পারে। এটি ছিল ছাত্রলীগের অবস্থান। বর্তমানে আরো আপনারা জানবেন যে বেশ কয়েকটি বাম ছাত্র সংগঠন নিয়ে একটি জোট রয়েছে, গণতান্ত্রিক ছাত্র জোট। সেই জোটে সমাজতান্ত্রিক ছাত্র সংঘের একটি অংশ, বিপ্লবী ছাত্র মুক্তি সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন সেখানে রয়েছে।
গণতান্ত্রিক ছাত্র জোট কয়েকদিন পূর্বে তাদের সংবাদ সম্মেলন করে এবং প্রত্যেকটি তাদের সেই জোটভুক্ত প্রত্যেকটি সংগঠন আলাদা বিবৃতির মাধ্যমে তাদের আন্দোলনে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। যদিও তারা কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কার দাবি করেছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা মুক্তিযোদ্ধা কোটাটি বাতিলের দাবি তারা জানিয়েছেন। এবং নারী কোটা ক্ষেত্র বিশেষে কয়েকটি সংগঠন নারী কোটা বাতিলের দাবি জানিয়েছেন। কিন্তু তারা অনগ্রসর জাতি গোষ্ঠীর জন্য আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা এবং অনগ্রসর জেলার ক্ষেত্রে তারা কিছু জেলা কোটা রাখার দাবি জানিয়েছে। এবং আমরা ছাত্র ইউনিয়নগতভাবে পূর্বেই বলেছি যে আমরা কোনো কোটায় বাতিল চাইনি। আমরা মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা, তারপর প্রতিবন্ধী কোটা এবং আদিবাসী যে কোটা, প্রত্যেকটি কোটা বিদ্যমান রেখে বহাল রেখে তাদের যে যৌক্তিক সংস্কারের দাবি আমরা ছাত্র ইউনিয়ন জানিয়েছি। বেশ কয়েকটি ছাত্র সংগঠন ছাত্রী ইতোমধ্যে আন্দোলনে রয়েছে, যদিও তারা চালিকা শক্তি আন্দোলনের চালিকা শক্তি হতে পারে না। আন্দোলন পরিচালনা করছে, আপনারা জানবেন যে 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, পরবর্তীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যারা পরবর্তীতে নুরুল হক নূর নেতা ছিলেন, তারা গত নভেম্বর মাসে তাদের একটি অংশ তারা ভেঙে যান এবং তার থেকে একটি অংশ বের হয়ে, তার সংগঠন থেকে একটি অংশ বের হয়ে পরবর্তীতে ছাত্র গণশক্তি নামে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠন তারা প্রতিষ্ঠা করেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলনটি চলছে, সেই আন্দোলনের মূল সমন্বয়কের দায়িত্বে রয়েছে গণতান্ত্রিক ছাত্র শক্তি। সেখানে অন্য কোনো ছাত্র সংগঠনকে সুযোগ দেওয়া হচ্ছে না। সেখানে কেউ যদি বক্তব্য দিতে চায় তাদেরকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না, এবং আমরা আশঙ্কা করছি যে সেখানে শিবিরের সম্পৃক্ততাও রয়েছে। যেহেতু আমরা দেখেছিলাম যে কোটা সংস্কার, তখনকার কোটা সংস্কার আন্দোলনের যে মূল নেতৃত্ব ছিল ফারুক রাশেদ, তাদের যে আমরা যখন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেছি, তারা বিভিন্ন সময়, যদিও তারা হল কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের যে মনোবৃত্তি, তাদের যে চিন্তা ভাবনা, সেটি সাম্প্রদায়িক, বেশ সাম্প্রদায়িক, এবং তারা আহ, তার আগে শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব এই আন্দোলনের মূল চালিকা শক্তি হওয়ার, ঢাকা কেন্দ্রিক আন্দোলনের মূল চালিকা শক্তি হওয়ার, এবং ইতিমধ্যে সেই প্রচেষ্টা আমরা চলমান রেখেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ তারা সে আন্দোলনে অংশগ্রহণ করছে নিয়মিত ভাবে। এবং গত কয়েকদিন পূর্বে আমরা সায়েন্স ল্যাব, শঙ্করপুর মোড় সহ ঢাকা শহরে বেশ কয়েকটি পল্টন মোড় সহ ঢাকা শহরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে আমরা অবস্থান ধর্মঘট পালন করেছি। এবং ইতিপূর্বে বলেছি যে ঢাকার বাইরে বেশ কয়েকটি জায়গায় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ তারা মূল আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করছে। এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো ঢাকা কেন্দ্রিক যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে ছাত্রীরা একটি শক্ত অবস্থান গ্রহণ করতে পারে। যেই ব্যাপারটি কি এসেছে যে পূর্ব দিকে যে ছাত্র সংগঠনগুলো, মূলধারার ছাত্র সংগঠন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বা তার পূর্বে ছাত্র রাজনীতির বা ছাত্র আন্দোলনের যে একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, সেই গৌরবোজ্জ্বল ভূমিকা বর্তমান সময়ে প্রায় ম্লান হয়ে গিয়েছে আমরা বলতে পারি। এর দায় যদি এই দায় ছাত্র আন্দোলনের গৌরবের ম্লান হওয়ার যে দায় যদি দিতে হয়, তাহলে আমরা মূলত তিনটি ছাত্র সংগঠনকেই এর জন্য দায়ী করতে চাই। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, আহ ছাত্রলীগ, জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্র দল, এবং 71-এর ঘাতক দালাল চক্রের ছাত্র সংগঠন ছাত্র শিবির। সহিংসতা, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, ধর্ষণ ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে আহ তাদের ছাত্রদের ভেতরে এই যে ছাত্র সংগঠনগুলো, সেই ছাত্র সংগঠনগুলোর ইমেজ, তাদের যে মনোভাব, সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ছাত্রলীগের এখন বিশাল কর্মী বাহিনী রয়েছে, কিন্তু আমরা সেটি মনে করছি সেটি তাদের রাজনৈতিক আদর্শগত বা মতাদর্শের গত নয়, সেটি তাদের ক্ষমতা কেন্দ্রিক, তাদের সঙ্গে ছাত্ররা যুক্ত রয়েছেন যারা ক্ষমতার চর্চা করতে চান, ক্ষমতা লোভী, যারা পদ কেন্দ্রিক রাজনৈতিক পদের গুরুত্ব যাদের কাছে রয়েছে, তারা বর্তমানে ছাত্রলীগের সাথে যুক্ত রয়েছে। এই জন্য দেখা যায় যে ছাত্রলীগের বিশাল বিশাল মিছিল হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন ছাত্র দলেরও ঠিক একই রকম এরকম বিশাল 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 মিছিল আমরা দেখেছি। তো ক্ষমতার পালাবদল ঘটলেই যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোর যে কর্মী সংকট দেখা দেয়, তা আমরা কিন্তু দেখেছি। বর্তমানে ছাত্র দলে কিন্তু ব্যাপক পর্যায়ে কর্মী সংকট রয়েছে, এবং কর্মী সংকট, তাদের যে বর্তমান নেতৃবৃন্দ, তাদের বয়স কিন্তু আসলে ছাত্রদের, তারা কিন্তু এখন আর ছাত্র নন, তারা অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে তার পড়াশোনা সমাপ্ত করেছেন, প্রায় 10 বছরের অধিক সময় হয়ে গিয়েছে, 10-15 বছর হয়ে গিয়েছে। তারা এখনো ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছে, ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। তো মূলত ছাত্র আন্দোলনের গৌরব যে ম্লান হওয়ার
যে দায়, সেই দায়টি মূলত বর্তমানে এই তিনটি ছাত্র সংগঠনের। একই সাথে আমাদের যে দায়, বাম ছাত্র সংগঠনগুলোর যে দায় নেই তা আমরা বলবো না। আমরা ব্যাপকভাবে শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে ব্যর্থ হয়েছি, এবং আমাদের যে কর্মসূচি, যে আমাদের দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে আমরা সেই জায়গায় তাদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছি বলে আমাদের মনে হয়েছে। আমরা চেষ্টা করবো সামনের দিনে ছাত্র ইউনিয়নগত জায়গা থেকে যে ব্যাপক ছাত্র সমাজকে ছাত্র ইউনিয়নের যে কর্মসূচি, ছাত্র ইউনিয়নের দাবি দেওয়া, তার সাথে সম্পৃক্ত করা। আরেকটি বিষয় এখানে বলা প্রয়োজন, শুধুমাত্র ছাত্রদের দায় দিয়ে আসলে আমরা এখানে দায় সাপেক্ষ করব। যারা বর্তমানে 90-এর দশকের পরবর্তীতে যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, তথাকথিত গণতান্ত্রিক যে সরকারগুলো, তারা কিন্তু দেখবেন আপনি যে ছাত্র সংসদ নির্বাচন, তারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেবে। যদিও 2018-19 সালে মার্চ মাসে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়েছে ডাকসুমুলে, কিন্তু এটি একটি কলঙ্কিত নির্বাচন। আপনারা জানেন যে সেখানে ছাত্রলীগ তারা বিভিন্ন ছাত্র সংগঠন গুলোকে বের করে দিয়ে তাদের নিজেদের পছন্দ মতো লোকজনকে দিয়ে সেখানে ভোট দিয়েছে, যেহেতু হল গুলো ছাত্রলীগের নিয়ন্ত্রণে। আমরা বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে হল থেকে বুথ গুলো বের করে নিয়ে এসে একাডেমিক ভবনগুলো বুথের ব্যবস্থা করা, ভোট কেন্দ্রগুলোর ব্যবস্থা করা। কিন্তু আমাদের সেই দাবি দেওয়া গুলো তখন মানা হয়নি, এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে ব্যালট ইচ্ছা মতো ব্যালট সিল মেরেছে ছাত্রলীগ নেতৃত্ব, এবং তারা পরবর্তীতে প্রত্যাশিত ভাবে সেই জয়লাভ করেছে। এবং ছাত্র ইউনিয়ন তখন সেই ডাকসু নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, এবং অধিকাংশ ছাত্র সংগঠনই সেই ডাকসু নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র সংসদ নির্বাচনের যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতির কারণেও কিন্তু ছাত্র সংগঠনগুলো বর্তমানে তাদের যে আহ জরাজীর্ণ অবস্থা, বা তাদের যে রুগ্ন অবস্থা, সেই রুগ্ন অবস্থায় রয়েছে। তাদের কর্মী সংকট দেখা দিচ্ছে, তাদের যে মতাদর্শগত যে চর্চা তা ব্যাহত হচ্ছে। একই সাথে বাংলাদেশের বিভিন্ন সরকার যারা 90-এর পরবর্তীতে ক্ষমতায় এসেছেন, তারা একটি বিরাজনীতিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এখানে দেখেছে। তারা শিক্ষার্থীদেরকে আহ রাজনীতি বিমুখ করে তুলেছেন। যারা রাজনৈতিক সচেতন যে কয়েকটি আহ, ছাত্ররা যারা হতে চান, যারা রাজনীতি করতে চান, তাদেরকে নানাভাবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে রাজনীতি থেকে বা ছাত্র আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে আপনি দেখবেন যে এই যে ছাত্ররা যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন, কোটা সংস্কারের যে আন্দোলন, এটি কিন্তু একটি অরাজনৈতিক দাবি, এবং সেই অরাজনৈতিক দাবিতে একটি বিশাল আন্দোলন সারা দেশে সংগঠিত হচ্ছে। কিন্তু আমরা যখন দেখেছি যে 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে, একটি কারচুপি নির্বাচন, জালিয়াতি নির্বাচন। এর ইতিপূর্বে 2018 সালে যে রাতের আধারে ব্যালট বাক্স ভর্তি করে রেখে যে নির্বাচনটি জয়লাভ করেছে আওয়ামী লীগ, তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি, সেখানে কিন্তু ব্যাপক ছাত্র সমাজ অংশগ্রহণ করেন। প্রত্যেকে ভয় পাই, যদি আমরা আন্দোলন করতে চাই তাহলে পরবর্তীতে আমরা সরকারি চাকরিতে আমাদের অসুবিধা হবে, আমরা সরকারি চাকরি পাবো না। আমরা যদি গোয়েন্দা আমাদের নাম যদি সরকারের কালো কালো তালিকাভুক্ত হয়, তাহলে আমরা হয়তো বিসিএস বা সরকারি প্রথম শ্রেণীর যে চাকরি বা দ্বিতীয় শ্রেণীর যে চাকরি রয়েছে, সেই চাকরিটা আমরা পাবো না। এই যে একটি ব্যাপক ছাত্র সমাজকে একটি সরকারি চাকরির জুজু দেখিয়ে তাদেরকে যে রাজনীতি বিমুখ করে ফেলা, বা তাদেরকে সরকারি চাকরি পিছনে ছুটতে বাধ্য করা, এই কাজটি বর্তমান আওয়ামী লীগ সরকার খুব ভালোভাবে করতে পেরেছে, যার কারণে অন্যান্য যে ছাত্র সংগঠন, ছাত্রলীগ ব্যতীত অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে, তাদের বেশ অসুবিধায় পড়েছে, তাদের কর্মী সংকট হয়েছে। এবং বিশ্বব্যাপী যে নিও লিবারেল রাজনীতির কারণে বাম ছাত্র সংগঠনগুলো বাংলাদেশে তারা কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। একটি সুবিধাবাদী গোষ্ঠী তারা উদ্ভব হয়েছে, যাদের কারণে আপনারা জানবেন যে তারা বাম ছাত্র সংগঠনগুলোকে তাদের মূল ধারা, যে মূল লক্ষ্য, তা থেকে বিচ্যুত করে অন্যদিকে চালানোর চেষ্টা করছে। আমরা ছাত্র ইউনিয়ন সেই ধারার বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছি, এবং আশা করছি যে আমাদের যে ভুল ত্রুটি, আমাদের যে যা রয়েছে, আমরা সেগুলোকে সংশোধন করে আগামী দিনে বৃহত্তর শিক্ষার্থীদের যে প্রকৃত দাবি দাও, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষা উপকরণের মূল্য বর্তমানে বৃদ্ধি পেয়েছে, তার দাম কমানো, এবং আহ জীবনযাত্রা মান উন্নয়ন সহ যে সামনের দিনে যে দাবি দেওয়া, সেই দাবিগুলোকে সামনে রেখে আমরা বৃহৎ ছাত্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব। এবং তার মধ্যে দিয়ে বর্তমানে ছাত্র ইউনিয়ন যে অবস্থায় রয়েছে, তার থেকে আমরা সেই অবস্থার উত্তরণ ঘটাতে সক্ষম হবো বলে আমরা আশা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহির। আপনার খুব পরিষ্কারভাবে এই
কোটা সংস্কারের বিষয়টা আপনি আলোচনা করলেন আমাদের সামনে। এটা কেন কোটা বিরোধী না, কেন কোটা আহ, কোটা সংস্কারের আন্দোলন, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে বলে মনে করি। এবং একই সাথে আপনি এখানে আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন শক্তির একটা চমৎকার আহ ছবি আমাদের সামনে তুলে ধরেছেন, কারা এখানে আছেন, এবং একই সাথে ছাত্র সংগঠনগুলোর ভূমিকা সম্পর্কে বলেছেন। এইগুলোই অ্যাকচুয়ালি আমার আজকে আলোচনা প্রশ্ন করার কথা ছিল, কিন্তু আপনার আলোচনার মধ্য দিয়ে এসেছে বলেই ধন্যবাদ এই আলোচনাটা করার জন্য। আমাদের সাথেও কয়েকজন যুক্ত আছেন পরবর্তীতে, আমি একটু তাদেরকে পরিচয় করে আবার নামগুলো বলতে চাই, যুক্ত হয়েছেন। আর তার মধ্যে আমাদের আছেন মোর্শেদুল হাকিম শুভ্র। আহ মোর্শেদুল হাকিম শুভ্র আমাদের যে উম, ত্রৈমাসিক নাগরিক পত্রিকা, এটার সম্পাদনা বোর্ডের সাথে যুক্ত সহ সম্পাদক হিসেবে উনি থাকেন আটলান্টা, জর্জিয়া স্টেটের আটলান্টায় থাকেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ ফয়জুল্লাহ। আমি যদি ভুল না করে থাকি বা আহ, ভুলও হতে পারে, ফয়জুল্লাহ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি, তিনিও যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ, হিরো চৌধুরী, আমাদের প্রগ্রেসিভ ফোরাম মজলিসের নেতা। উনি যুক্ত হয়েছেন আহ, নিউ ইয়র্ক থেকে। তো আমি আসবো সবার কাছে। আমার আর শুধু একটা প্রশ্ন এখানে আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে সংবিধানও কোটার সম্পর্কে। যেহেতু ফয়েজ আছে আমাদের, তো ফয়েজ তো এই কোটা বিরোধী আন্দোলনে 2018 হয়তো ওই সময় ছিল, ওর কাছ থেকে কিছু 5-10 আর যদি আসবো। তারপরে আমরা প্রশ্ন চাই, তাহলে আমি মনে হয় যেন একটা পাবো, সামঞ্জস্য পাবো। দেখেন, আপনি ওটা আপনার উপরেই করছে, আমি মনে থ্যাংক ইউ, করছি এটা। থ্যাংক ইউ বাচ্চু ভাই, আসবো ফয়জুল্লাহ আর কাছ সাথে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, এই যে মুক্তিযোদ্ধা কোটা, এ বিষয়ে কিন্তু সংবিধানে তেমন, সংবিধানে কোনো কিছু লেখা নেই। এবং এটা আমি যতটুকু আলোচনা শুনেছি বিভিন্ন জনের কাছ থেকে, মিডিয়ার, সোশ্যাল মিডিয়াতে, তারা বলছেন যে এটা একটা ইন্টারিম একটা ছিল, আহ, পরিপত্র ছিল যে মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া। কাজে সংবিধান সম্মত বলে মুক্তিযোদ্ধার কোটা, এটাকে যে বলা হচ্ছে এখন, সেটা তো কতটুকু সঠিক বলে আপনি মনে করছেন? শাহরিয়ার, মাহির, মাহির কি শুনতে পাচ্ছেন আমাকে? মাহির। জি, জি, প্রশ্নটি যদি আবার একটু করতেন তাহলে। হ্যাঁ, মুক্তিযোদ্ধার কোটা, মাঝখানে কি এটা কিন্তু সংবিধানের ভুল কোথাও মুক্তিযোদ্ধার কোটা সম্পর্কে কিছুই ইন্টারনেট লেখা নেই। সংযোগের কারণে প্রশ্নটি। হুম। তো মুক্তিযোদ্ধার কোটা এটা কোথাও লেখা নাই, সংবিধানে উল্লেখ নাই এই বিষয়ে। আহ, অন্যগুলো জি, আরেকবার উল্লেখ যদি ছিল। আমাকে একটু প্রশ্নটি হ্যাঁ, করতেন। মুক্তিযোদ্ধার কোটা এটা সংবিধানে কোথাও নেই। আমি যে আলোচনাগুলো শুনেছি সংবিধান নিয়ে, এটা কোথাও সংবিধান সম্মত যেভাবে বলা হচ্ছে সংবিধানে আমাদের, আপনি বললেন সংবিধানে আমাদের বলা হয়েছে এই কোটাগুলো রাখার জন্য বিভিন্ন ভাবে, কিন্তু মুক্তিযোদ্ধার কোটা তো নেই। তো এটা তুলে দিলে অসুবিধাটা কোথায়, বা এই মুক্তিযোদ্ধার কোটাটা কেন সামনে আসলো এই বিষয়ে, এটাকে সরকার কেন বর্ম হিসেবে নিয়ে আহ, এই সামনে নিয়ে আসলো এবং প্রশ্নের মুখোমুখি দাঁড় করালো, এ বিষয়ে আপনি কি বলবেন? শোনা গেছে মাইক? মুক্তিযোদ্ধার কোটা এটা সংবিধানের কোথাও নেই, তো এটাকে কেন সামনে নিয়ে আসলো সরকার, মুক্তিযোদ্ধার কোটা, এবং এটা নিয়ে এসে এই মুক্তিযুদ্ধটাকে কেন আহ, আহ, একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করালো সরকারের পক্ষ থেকে? ওর নেট মনে হয় ডিস্টার্ব করছে একটু, আগে জেনে নিতে হবে যে শুনতে পাচ্ছি কিনা। মাহির শুনতে পাচ্ছেন? শুনেছেন আমার হ্যাঁ, প্রশ্নটা? এবার পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো মাঝখানে একটু সমস্যা হচ্ছিল, হ্যাঁ, আমি বুঝতে আমি পেরেছি। ঠিক শুনতে পাইনি আগে প্রশ্নটি, কিন্তু আরেকবার একটু প্রশ্নটি আমাকে। আচ্ছা, মুক্তিযোদ্ধার কোটা এটা সংবিধান সম্মত নয়, তো এটা কেন আপনারা জোর দিচ্ছেন যে এটা সংবিধান রাখতে হবে? কথাগুলো কেটে কেটে আমি ঠিক শুনতে পাচ্ছি না। মুক্তিযোদ্ধার কোটা, হুম,
সন্তান সন্ততিদের নিয়ে মুক্তিযোদ্ধার কোটা নয় শুধু। এটা কেউ কেউ বলছে যে এটা একটা ইন্টারিম পিরিয়ডের জন্য করা হয়েছিল বঙ্গবন্ধুর সময়ে। কাজে এটা একটা স্থায়ী কোনো বিষয় ছিল না, সেই সময় একটা পরিবর্তন করা হয়েছিল। শুনতে পাচ্ছেন? জি, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার হ্যাঁ, কথা থেকে, যদিও একটু সমস্যা হচ্ছে হুম, সম্ভবত ইন্টারনেটের কারণে, আমি যতটুকু বুঝতে পেরেছি যে মুক্তিযোদ্ধা কোটা যে সুবিধাটি রয়েছে হ্যাঁ। সেটা কতদিন দেওয়া যেতে পারে, বা আহ, এবং এটা সেটি তো সংবিধান। সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। না, হ্যাঁ ঠিক বলেন। আমি যদি ভুল না করে থাকি তার প্রশ্নটি এরকম ছিল আর হ্যাঁ কি। ঠিক আছে, বলেন একটু বলেন। জি, আমরা বলেছি যে মুক্তিযোদ্ধা কোটা সংবিধান সম্মত আসলে কিনা, এটি যদি আমরা ব্যাখ্যা দিই, তাহলে মুক্তিযোদ্ধা কোটাটি আমরা বলেছি যে মুক্তিযোদ্ধা কোটা কিন্তু একটি অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম সময়ের জন্য হতে পারে। এটি আমরা কতদিন দিব আর কি। আহ, আমরা যেহেতু বলেছি যে এখনো মুক্তিযোদ্ধার কিছু ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম বিদ্যমান রয়েছে, তাদের জন্য আমরা কোটা ব্যবস্থা, বর্তমান যে কোটা ব্যবস্থা তাদের জন্য সরকারি চাকরিতে হোক বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি থেকে অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য তাদেরকে কোটা ব্যবস্থা আমরা দেওয়ার কথা বলছি। একই সাথে আমরা এই ব্যাপারটিও বলছি যে মুক্তিযোদ্ধাদের যে তৃতীয় প্রজন্ম যারা চলমান রয়েছে, তাদের জন্য আসলে কোটা ব্যবস্থার প্রয়োজন আছে কিনা সেটি আমরা বিবেচনা করার জন্য আমরা একটি টাস্ক ফোর্স গঠন করার দাবি জানিয়েছি। যদি মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য কোটা ব্যবস্থা রাখা হয়, তাহলে সেটি কত শতাংশ রাখা হবে এবং কতদিন রাখা হবে, সেটি কিন্তু সেই টাস্ক ফোর্সের মাধ্যমে তাদের যে রিপোর্ট বা তাদের যে গবেষণা, সেই গবেষণার মাধ্যমে কিন্তু সেটি উঠে আসবে, এবং সেই তার ভিত্তিতেই আমরা পরবর্তীতে এটি বলতে পারবো যে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য আসলে কোটা ব্যবস্থার দরকার আছে কিনা, বা থাকলে সেটি কত শতাংশ এবং সেটি কতদিন তাদের জন্য রাখা হবে। কিন্তু আমরা মনে করছি যে মুক্তিযোদ্ধা কোটা সেটি আর দীর্ঘদিন আসলে হয়তো রাখা উচিত হবে না। কারণ এটি, কারণ যারা আমরা আসলে যারা দেখেছি যে মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্ম তারা চলে গিয়েছেন, তারা সুযোগ সুবিধা থেকে অনেকেই সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছেন। আহ তাদের দ্বিতীয় প্রজন্ম প্রায় শেষ পর্যায়ে চাকরির ক্ষেত্রে, চাকরির সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় প্রজন্ম তারা অতিক্রম করেছেন। বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে হয়তো অল্প কিছু সংখ্যক থাকতে পারেন। এখন চলছে আসলে সরকারি চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন তাদের তৃতীয় প্রজন্ম। এই তৃতীয় প্রজন্মকে আমরা আসলে কতটুকু সুবিধা দেবো, সেটি আসলে এখন আমরা আসলে সেটি প্রশ্নটি রেখেছি, এবং সেই প্রশ্নের যে যৌক্তিক সমাধানের জন্য আমরা কিন্তু আসলে টাস্ক ফোর্স গঠন করার দাবি জানিয়েছি। আরেকটি যে ব্যাপারটি বললেন যে মুক্তিযুদ্ধ কোটা আসলে সংবিধান সম্মত কিনা, আমরা মনে করছি যে মুক্তিযুদ্ধ কোটা একটি তখন যারা মুক্তিযোদ্ধারা দেশের এই জাতির গৌরব, তারা যুদ্ধের সৈন্য সন্তান, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় গৌরবের ব্যাপার। ঠিক আছে, তারা তাদেরকে আমরা একটি সম্মানজনক জায়গায় সম্মান দিয়ে, সম্মানের সহিত তাদেরকে আমরা আহ, দেশের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে চেয়েছি। সেক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধা কোটা এতদিন ব্যবহার করেছি, তাদের জন্য রেখেছি, সেটি ঠিক আছে। কিন্তু তাদের নাতি নাতনিদের জন্য আবার মুক্তিযোদ্ধা কোটা রাখার আসলে প্রয়োজনীয়তা খুব বেশি নেই। যদি অনগ্রসর কোনো মুক্তিযোদ্ধা পরিবার যদি অনগ্রসর হন, সমাজের অনগ্রসর হন, যে সে আর্থিক ভাবে হোক বা সামাজিক ভাবে হোক, তারা যদি অনগ্রসর হন তাদের ক্ষেত্রে কিছু শতাংশ কোটা রাখা যেতে পারে। এবং আপনি যদি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের 2029 সংবিধান 3 ধারায় বলা রয়েছে যে অনগ্রসর জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদান করা একটি আইনসম্মত, সংবিধান ভাবে একটি আইনসম্মত। আহ সুতরাং এই ধারায় যদি কেউ কোনো মুক্তিযোদ্ধার পরিবার আহ আসেন যারা অনগ্রসর সামাজিক ভাবে বা আর্থিক ভাবে, তাদেরকে আমরা কোটা ব্যবস্থা, তাদের তৃতীয় প্রজন্মের জন্য কোটা ব্যবস্থা থাকতে পারে। এটি হচ্ছে ছাত্র ইউনিয়নের আলোচনা। ধন্যবাদ, আমার মনে হয় পরিষ্কার হয়েছে প্রশ্ন। তো কাজেই এখানে যে বিষয়টা আপনি সবশেষে বললেন সেটা আমার কাছে পরিষ্কার যে আপনি বলছেন যারা মুক- মুক্তিযোদ্ধা কোটায় যারা চাকরি পেয়েছেন মূলত সমাজে অগ্রসর, আহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখি অগ্রসর অংশেরই কিছু লোকজনের সন্তানেরা বা পেয়েছেন। কিন্তু আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীর যে মুক্তিযোদ্ধারা আছেন তারা কিন্তু সেভাবে সেই সুযোগগুলোর ব্যবহার কিংবা সদ্ব্যবহার তারা করতে পারেন না, কিংবা তাদেরকে সেভাবে সুযোগগুলো ব্যবহার করতে হয়নি। কিন্তু আবার এটা যদি অগ্রসর কিংবা অনগ্রসর ব্যক্তিদের মধ্যে মার্চ করিয়ে দেওয়া হয়, তাহলে তো অনগ্রসর যে প্রান্তিক জনগোষ্ঠীর মুক্তিযোদ্ধা তারা কি সেই সুযোগ পাবে কিনা, তখন তো ওই জায়গাতে যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরই তো ভাগ হয়ে যাবে, তখন তো আরো একটা সমস্যা তৈরি হতে পারে নাকি?
কিভাবে এটা কিভাবে আপনারা চিন্তা করছেন? দেখুন, আমরা বলছি যে ব্যাপারটি হচ্ছে যে বর্তমান যে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন 2 লাখ 2 লক্ষের অধিক, আহ, আহ, তাদের সবাই কিন্তু আসলে সমাজের অনগ্রসর অংশ নন। অনেকেই সমাজের অগ্রসর অংশ। তারা আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে সচ্ছল এবং অগ্রসর। সুতরাং তাদের পরিবারের জন্য আসলে তারা তাদের পরিবারের জন্য, তাদের তৃতীয় প্রজন্মের জন্য মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজন নেই। আহ, যারা প্রান্তিক পর্যায়ের মুক্তিযোদ্ধা রয়েছেন বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন বা যিনি যুদ্ধে শহীদ হয়েছেন, যে 30 লক্ষ শহীদের কথা আমরা বলি মুক্তিযুদ্ধে, তাদের পরিবারের জন্য কোটা ব্যবস্থা সংরক্ষণ করা যেতে পারে এ পর্যায়ে। কিন্তু যারা যেসব মুক্তিযোদ্ধা সমাজে অগ্রসর, যারা কোটা ব্যবস্থা ছাড়াও সমাজে সার্ভাইভ করতে পারবেন, তাদেরকে বিশেষ সুবিধা প্রদান করা না হলেও তারা সমাজে সার্ভাইভ করতে পারবেন, যাদের সামাজিক সেই সুযোগটুকু রয়েছে, আর্থিকভাবে সেই সুযোগটুকু রয়েছে, তাদেরকে বর্তমানে আর কোটা ব্যবস্থায়, তাদের তৃতীয় প্রজন্মকে অন্তত আর কোটা ব্যবস্থায় রাখার প্রয়োজন আমরা আসলে দেখছি না। কিন্তু ধন্যবাদ। আপনি যেটি বলেছেন হ্যাঁ। যে আলাদা করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, একটু আলাদা করা কিভাবে সম্ভব হবে, এটি তো আসলে সরকারের কাজ। সরকার কিভাবে নির্ধারণ করবে? যদিও আমরা দেখেছি যে বাংলাদেশ আসলে কোটা ব্যবস্থার অপব্যবহার হয়েছে বিভিন্ন অনেক ক্ষেত্রে, অনেক সময় হয়েছে কোটা ব্যবস্থার অপব্যবহার। ইতিপূর্বে আমরা কয়েকদিন পূর্বেই দেখেছি যে পত্রিকায় এসেছে যে একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, তার সন্তান 2 জন, এবং তিনি দত্তক নিয়েছেন আরো 5 জনকে। সর্বমোট 7 জনই কিন্তু মুক্তিযোদ্ধা কোটার আওতায় এসেছে। এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বা অন্য যে কোটাগুলো রয়েছে সেগুলো কিন্তু অপব্যবহার হয়েছে। সেই অপব্যবহার রোধেও সরকারের দিক থেকে কোনো বিশেষ ভূমিকা আমরা দেখি নাই। এটি আসলে সরকারের নীতিগত দুর্বলতার জায়গা আমরা মনে করি। এই জায়গাকে সরকারকে আরো নীতিগতভাবে আরো আহ, তাদেরকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটা আমরা মনে করছি। এবং প্রান্তিক পর্যায়ের মুক্তিযোদ্ধা শুধু প্রান্তিক পর্যায়ের মুক্তিযোদ্ধা না, প্রান্তিক পর্যায়ের যে কোনো জনগোষ্ঠীর জন্য আসলে কোটা ব্যবস্থা রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। কিন্তু যারা সমাজের অগ্রসর অংশ, আপনি দেখবেন যে আমরা বলেছি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথাও আমরা বলেছি, যারা তারা বিশ্ববিদ্যালয় সমাজের অগ্রসর অংশ, বা আর্থিকভাবে যারা যেসব মুক্তিযোদ্ধা পরিবার আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে সচ্ছল, তাদের আসলে বর্তমানে কোটার আওতায় আসার আসলে কোনো ধরনের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি। এটিকে সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবি আমরা কিন্তু জানাচ্ছি। ধন্যবাদ। আহ, আমার মনে হয় আমার কাছে, বিশেষ করে অন্যদের কাছে খুব পরিষ্কার হয়েছে এই আলোচনাটা। বিশেষ করে আপনি যে জায়গাটা উল্লেখ করেছেন, শহীদ পরিবার, এই 30 লক্ষ শহীদ পরিবার নিয়ে কিন্তু কেউ সেভাবে ভাবছে বা কোনো আলোচনা এসছে বলে আমি শুনি নাই এখনো। তাদের সন্তানদের জন্য বিশেষ কোনো কিছু রাখা হবে কিনা, যারা শুধুমাত্র অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তারা যেমন মুক্তিযোদ্ধা, যারা বাংলাদেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাকে শেল্টার দিয়েছেন, তাদের জীবন দান করেছেন মুক্তিযুদ্ধের কারণে, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। কাজে তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা মুক্তিযুদ্ধটা কল্পনা করতে পারি না। তো তাদের সন্তানদের থাকা, এটা জন্য কিছু করা আমার মনে হয় খুবই যুক্তিযুক্ত। ধন্যবাদ আপনাকে। আমি একটু আমাদের সাথে ফয়জুল্লাহ উপস্থিত আছেন। ফয়জুল্লাহ, আপনি কিছু যুক্ত করতে চাইলে মাহিরের সাথে আপনি যুক্ত করতে পারেন। সব প্রাক্তন সভাপতি, বাংলাদেশ ছাত্র নিয়ন্ত্রণ। ফয়েজ। হ্যাঁ, আমি শুনছি। ধন্যবাদ সকলকে। মাহির যেগুলো আহ, যেসব বিষয়গুলো উঠিয়ে নিয়ে আসছেন, এগুলো বর্তমান সময়ের যে পারিপার্শ্বিক যে আন্দোলন চলছে, কোটা আন্দোলন, সেটি নিয়ে। তো এমনিতে একটি বিষয় হচ্ছে যে কোটা আন্দোলন যে শুরু হয় সেটা অনেক আগে, মানে 2012 সালে এটার একটা সূচনা হয়েছিল। 2012 সালের পর এটা স্টপ ছিল। 2013 গণজাগরণ মঞ্চের পর হচ্ছে যে সেটি আবার নতুন করে তারা মানে ছোট ছোট আকারে, বিক্ষিপ্ত আকারে তারা আন্দোলন করে। আন্দোলনের পরবর্তীতে এটা তাদের বড় রূপ আকার ধারণ করে 2018 সালে। 2012 সালে যে আন্দোলনটা তারা শুরু করেছিল, সেই আন্দোলনের পিছনে মূল ভূমিকা পালন করেছিল ছাত্র শিবির এবং ছাত্রদল। আমরা তখন ক্যাম্পাসে অনেকজনকে চিনতাম। আমি তখন মাত্র বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের শিক্ষার্থী। তো ওই সময়ে যেটা হয়েছিল যে 12 সালে আমাদেরকে এভাবে বলা হয়েছিল যে যে কোটা, টোটাল যে কোটাটা সেটা বাতিল করতে হবে। এই কোটার মধ্য দিয়ে হচ্ছে যে শিক্ষার্থীদের যে মেধার মূল্যায়ন, বর্তমানে যে কথাটা বারবার ওরা উল্লেখ করছে, এবং সেখানে একটা বড় বিষয় হচ্ছে তখনও তারা উল্লেখ করেছিল যে মুক্তিযোদ্ধা কোটাই হচ্ছে যে মানে 30% যে কোটা, সেই কোটাকে, এই কোটার জন্য এখানে অনেকেই হচ্ছে যে যারা মেধা মেধা অংশগ্রহণ করেও
তারা হচ্ছে যে চান্স পাচ্ছে না, এই কথা বলে তাদের ওই মূল স্লোগানটা ছিল। এবং এই স্লোগানের মধ্য দিয়ে তারা কিন্তু ওইখানে ডিপার্টমেন্ট হলগুলো হচ্ছে গিয়ে তারা যুক্ত করে। এবং তখনও হচ্ছে যে প্রায় একটা বিশাল অংশের শিক্ষার্থী, আমি যদি ভুল না করি তখনও প্রায় 2012 সালের ফেব্রুয়ারি মাসে এই আন্দোলনটা হয়। এবং সে তখন এরা জড়ো হওয়ার কথা ছিল অপরাজেয় বাংলা, কিন্তু শিক্ষার্থীরা যখন এই কার্জন হলের দিক থেকে আপনার হচ্ছে যে রোকেয়া হলের সামনে পর্যন্ত যায়, তখন ছাত্রলীগ এটাকে হামলা করে এটাকে বিচ্ছিন্ন করে দেয়। তার পরবর্তীতে ওই দিক থেকে মহসিন হল এবং এস এম হল, ওই ওই হলগুলো শিক্ষার্থী যারা ছিল তারা ওই দিক থেকে আসে বিসি চত্বরের থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এবং তাদের উপর হামলা করা হয়। তারপর ওই আন্দোলন আর গড়ে তোলা হয় নাই। এর পরবর্তীতে তখন আমরা প্রগতিশীল ছাত্র জোট ছাত্র সংসদ ইলেকশনের জন্য আমরা তখন বড় মুভমেন্ট করছিলাম। তো 12 সাল শেষ হওয়ার পরে 13 সালের সময় তো গণজাগরণ মঞ্চের হচ্ছে আন্দোলন হয়। গণজাগরণ মঞ্চের আন্দোলনের পরে 2014 সালে তারা আবার এই আন্দোলন শুরু করে। এবং এই আন্দোলন শুরু করার পর তারা ছাত্র ইউনিয়নের সাথে বহুবার বসার চেষ্টা করেছিল। এবং আমরা তাদেরকে বলেছিলাম ওই সময় যে তাদের যে চিন্তা এবং তারা যে হচ্ছে প্ল্যানটা করেছে যে কোটা যে সংস্কার, কোটা যে বাতিল চায়, সেটার আমাদের একটা প্ল্যান দিতে, কিন্তু তারা সেই প্ল্যানটা তারা দিতে পারেনি তখনও। এর পরবর্তীতে তারা যতবার শাহবাগে দাঁড়িয়েছিল, যতবার এই টিএসসি তে, তখন কোটা বিরোধী আন্দোলন তারা দাঁড়াতেই পারেনি। তারা যতগুলো প্রোগ্রাম কর্মসূচি করেছিল তো সবগুলো কর্মসূচি হচ্ছে যে আপনার শাহবাগে হচ্ছে তারা করে খুব কম সময়ে করে তারা আবার বিচ্ছিন্ন আকারে চলে যেত। যেটা হচ্ছে যে ওই সময় পুলিশ থেকে শুরু করে মানে ছাত্রলীগও হচ্ছে ওই সময় বাধা দিত। তো সর্বশেষ 2018 সালে এসে যখন এই আন্দোলন সংগঠিত হয়, এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন তারা যে কোটা বাতিল, তখন যে স্লোগানটা উঠেছিল, তখন আমরা ছাত্র ইউনিয়ন থেকে, আমাদের ছাত্র ইউনিয়নের আপনারা জানেন যে হচ্ছে এই সময়ে একটা অংশ ছাত্র ইউনিয়ন থেকে বের হয়ে যায়। এবং এই অংশেরই হচ্ছে যে বেশ কিছু তখন আমাদের উপর প্রেশারাইজ করা হয় যে মতিয়া চৌধুরী তখন হচ্ছে যে একটা বক্তব্য দেয় যে রাজাকারের বাচ্চা বলে। এবং তখন তারা আমাদেরকে প্রেশারাইজ করে এরকম যে মতিয়া চৌধুরী যে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল, সেটাকে আহ আপনার হচ্ছে যে ছাত্র ইউনিয়ন সংবাদ সম্মেলন করে মিটিং করে তার সভাপতি পদ যে হচ্ছে আজীবনের জন্য যে সে ছিল না, এটা পরিষ্কার করা এবং তাকে আজীবনের জন্য সদস্যপদ হচ্ছে স্থগিত করে দেওয়া এরকম। তা আমরা বলছি যে তখন আমরা তাদেরকে বিভিন্ন হচ্ছে যুক্তিসঙ্গত কথাগুলো আমরা বলেছিলাম, কিন্তু তারা তখন মানেনি। তার পরবর্তীতে আমরা নিজেরা কেন্দ্রীয় কমিটি বসে আমরা একটা সংস্কারের দাবিতে আমরা তখন একটা প্রেস কনফারেন্স করে, এবং সেখানে আমরা বলেছিলাম যে বর্তমান সময়ে এবং পরিসংখ্যান অনুযায়ী যে কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা বর্তমান সময়ে বেঁচে আছে এবং কত পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তানরা হচ্ছে যে আছেন যুবক অবস্থায়, যারা চাকরিতে অংশগ্রহণ করবে, চাকরিতে জয়েন করবে, তাদের একটা পরিসংখ্যান করা হোক এবং এই পরিসংখ্যান অনুযায়ী সেই কোটাটা সংস্কার করা হোক। একই সাথে তখন আমরা আদিবাসী কোটা যেটা ছিল সেটার আমরা আমরা দাবি করেছিলাম আদিবাসী কোটা বহাল থাকবে, নারী কোটা বহাল থাকবে, প্রতিবন্ধী কোটা হচ্ছে যে বহাল থাকবে। এবং সেইখানে দুইটা বিষয় হচ্ছে যে বরাবরই এই যে কোটা আন্দোলন 2012 সাল থেকে 2018 সাল, তখনও হচ্ছে তাদের দুইটা বিষয় হচ্ছে ইন্ডিকেট ছিল, একটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আর একটা হচ্ছে আদিবাসী কোটা, যেটা এবারও তারা হচ্ছে বারবার ইন্ডিকেট করছে তাদের লেখালেখির মধ্য দিয়ে। তো 2018 সালে যখন এই আন্দোলন হয়, তখন আমরা আমাদের যে সংস্কার দেবে আমরা সেই আহ সংবাদ সম্মেলন করার পরে আমরা প্রগতিশীল ছাত্র জোট থেকেও আমরা একটা প্রেস কনফারেন্স করি। প্রেস কনফারেন্সটা করার পরে আমরা প্রগতিশীল ছাত্র জোট সবাই মিলে আমরা হচ্ছে যে যে কোটা সংস্কার আন্দোলন, তখন টিএসসি তে রাজু ভাস্কর্যে আন্দোলন হচ্ছিল, তখন সেখানে আমরা সংহতি জানানোর জন্য আমরা চেষ্টা করি সেখানে ঢুকার, যে আমাদের যে বক্তব্য আমরা যে সংস্কার চাই সেটা আমরা সেখানে পুশ করার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমরা ঢুকার সাথে সাথে আমাদের উপর হামলা করা হয়। তখন তো আর হচ্ছে নুরু এবং মামুন এরা হচ্ছে যে তখনও নুরু হয়ে উঠে নাই, মামুন হয়ে উঠে নাই। তো ওই সময় আমাদের উপর হামলা করে আমাদের ব্যানার কেড়ে নেওয়া হয়, আমাদের বেশ কয়েকজনকে বের করে দেওয়া হয়। হ্যাঁ, আমাকে এবং লিটন দা, তুহিন কান্তি দাস তখনকার সময়ে, তো জিএম জিলানি, শুভ, এদেরকে বের করে দেওয়া হয়, এক পর্যায়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ওই আন্দোলন থেকে। এবং আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা ছিল যে তাদের পক্ষ থেকে যে আমরা আন্দোলন নষ্ট করার জন্য এসেছি, আমরা এখানে কোটা বাতিল চাইবো না, আমরা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটাকে যাতে বহাল রাখা যায় এই বিষয়ে আমরা স্লোগান দিব। এই জন্য আমাদেরকে কিন্তু তারা বের করে দেওয়া হয়। তার পরবর্তীতে ওই পরে তো রাত ওই দিন রাতে 2018 সালের
মেবি ওটা এপ্রিল এপ্রিল মাস ছিল। এপ্রিলে যখন 8 এপ্রিল রাতে হচ্ছে যখন পুলিশ হামলা করে, পুলিশ হামলা করার পরে মানে হল থেকে মেয়েরা বের হয়ে আসে রাত 10টার পরে। তার পরবর্তীতে তারা ওই সময় টার্গেট করে তারা বিসির, তখন বিসি ছিল আখতারুজ্জামান, তার বাড়িতে হামলা করে, তার বাড়ি ভাঙচুর করে। এবং সেখানে আরেকটা বিষয় ছিল, এই বিসি ভাঙচুরের ঘটনায় কোটা আন্দোলনকারীদেরকে উস্কে দেওয়ার একটা বড় অংশ ছিল হচ্ছে তখন ছাত্রলীগের ছেলেপেলে, যে বিসির বাড়িতে এমন কিছু একটা করা হচ্ছে, বিসি এটার বিরোধিতা করতেছে। এখানে যারা শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল তাদেরকে বারবার নাকি বিসি বলেছিল, মানে একটা মিথ্যা সংবাদ সেখানে হচ্ছে রটিয়ে দেওয়া হয়। সেই সংবাদের ভিত্তিতে একটা একজাক মব ওখানে যে বিশ্ববিদ্যালয় ভিসির বাড়ি ভাঙচুর করা হয়। তার পরবর্তীতে পুলিশ যখন হামলা করে রাত্রে, আর রাত 12টার পরে আমরা যতদূর শুনতে পাই তখন ছাত্রলীগ এবং যুবলীগ, ঢাকা ঢাকা মহানগর দক্ষিণের ওনারা এসে এটার উপর হামলা করে। হামলা করার পরে তখন পাল্টা দেওয়া হয়। অনেক শিক্ষক হচ্ছে আসে সকালবেলা, এসে হচ্ছে এটা মানে শান্ত করার চেষ্টা করে। এরপর তো আরো 2-3 দিন আন্দোলন চলে। আন্দোলনের পরে হচ্ছে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন হচ্ছে যে এটা বাতিল করে। যাই হোক, এটা আন্দোলনের পরে এই অংশটুকু ফেজটা আসতেছিল। এই সময় এসে তারপরে তো নুরুর মতো হচ্ছে মানে একজন নুরু তৈরি হয়। এবং হাসান আল মামুন হচ্ছে যে প্রথম ওই আন্দোলনের আহ তাদের হচ্ছে আহ্বায়ক ছিল। সে সে ছাত্রলীগ করতো, কিন্তু নুরুও ছাত্রলীগ করতো, কিন্তু মামুনের অংশটুকু পরবর্তী না আসে, নুরুর অংশটা সামনে চলে আসে। নুরু পরবর্তীতে লিডার হয়ে আসে এবং সেখান থেকে আরো একটা ছেলে আসে, সেটা হচ্ছে আক্তার। এবং ওই আক্তার ঢাকা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইলেকশনের সময় আক্তার এবং নুরু দুইজনই ইলেকশন করে, দুইজনই হচ্ছে যে তারা জয়ী লাভ করে। এবং নুরুর যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন লাস্ট 6 মাস আগে তারা হচ্ছে যে তারাও দুই ভাগ হয়। দুই ভাগ হয়ে সেখান থেকে আহ রাশেদ এবং নুরু এক পাশে যায়, আর হচ্ছে ফারুক নামে একটা ছেলে আছে, তারা হচ্ছে আরেকটা অংশে যায়। তো সেখান থেকে আরেকটা ছেলে আছে আক্তার, সেই ছেলের অর্গানাইজেশন হিসেবে এবং ছাত্র শক্তি, সেই ছাত্র শক্তি হচ্ছে যে মূল এখন বর্তমানে যে আন্দোলন চলছে, মানে ঢাকায় যে কেন্দ্র, সেই কেন্দ্রের হচ্ছে যে তারা মূল লিড দিচ্ছে। এবং তাদের দুইজনকে আমি অনেক আগে থেকেই চিনি। তাদের বক্তব্য এরকমই ছিল যে তাদের মূল টার্গেটে ছিল হচ্ছে যেহেতু মুক্তিযোদ্ধা কোটা অনেক বড় একটা অংশ, 30%, এবং সেই অংশটাকে হচ্ছে তাদের মূল লক্ষ্য বাতিল করতে হবে। একই সাথে হচ্ছে যে মানে তাদের বক্তব্য এরকম যে এই সময়ে এসে এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে দেশকে পরিচালনা করা হচ্ছে। এবং এই মুক্তিযুদ্ধের চেতনাকে অনেকে কাজে লাগিয়েছে। সেখানে তারা আরেকটা কথা বলে যে মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে অনেকে মানে ভুয়া মুক্তিযোদ্ধা হচ্ছে তৈরি হয়েছে, এবং ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে সন্তানরাই হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সরকারি চাকরিগুলোতে হচ্ছে যে তারা চাকরি পাচ্ছে। তো এটা তাদের লজিক, এবং এই লজিকের ভিত্তি করে হচ্ছে যে তারা মুক্তিযোদ্ধা কোটাটা আসলে বাতিল চায়। একই সাথে আদিবাসী কোটাও হচ্ছে তারা বাতিল চায়। তারা মনে করে আদিবাসীদেরকে তারা ভিন্ন চোখেই দেখে, তারা বাঙালি মানে তারা মনে করে যে তারা এই দেশের কোনো অংশই না, এবং তাদেরকে হচ্ছে যে তারাও মেধা কোটায় আসুক। কিন্তু সেখানে তাদের কোনো যুক্তি নেই, এবং তারাও যে যুক্তিটা বর্তমান সময়ে দিচ্ছে সেই যুক্তিটা হচ্ছে যে তারা 5% হচ্ছে যে কোটা নিয়ে আসার, কিন্তু সেখানে তাদের কোনো পরিসংখ্যান নাই এবং তাদের কোনো প্রকৃত বক্তব্য নাই যে আমরা যে বক্তব্যের উপর ভিত্তি করে যে 5% ধরলাম, কোটা 5% করা হবে, কিন্তু সেই কোটা 5% করতে হলে সেটার জন্য একটা বিশাল কর্মযজ্ঞের প্রয়োজন, এবং সেটার জন্য স্টাডি প্রয়োজন, সেটার জন্য হচ্ছে যে পরিসংখ্যান প্রয়োজন। কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা এই সময় হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানরা আহ বয়স 30 এবং 35-এর মধ্যে আছেন, এবং সেখানে নাতি থার্ড জেনারেশনে যে কোটা সেটার আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা সেটা হচ্ছে যে মানে খতিয়ে দেখা উচিত। এবং সেক্ষেত্রে পিছিয়ে পড়া যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, যারা কৃষক, ক্ষেত মজুর, এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে, তাদের সন্তানরা কিন্তু এখানে আসতেই পারছেন না। আমরা সেই সব দাবিগুলো আমরা করতে পারি আমাদের কাছে মনে হয়। কিন্তু এখানে যেটা হচ্ছে যে তারা বারবার ইন্ডিকেট করা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটাকে কিভাবে হচ্ছে যে এখান থেকে বাতিল করা যায়। এখন এখানে একটা শুরু থেকে 2012 সাল থেকে একটা রাজনীতি এখানে আছে। সেই রাজনীতিটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা ভার্সেস সাম্প্রদায়িক যে রাজনীতি, সেই রাজনীতির প্যাট্রোনাইজার। এবং আমি যতটুকু শুনছি 1996 সালে জামাতের একটা তাদের মিটিং এ এই এজেন্ডাটা পাশ করা হয় যে কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা থাকবে না। এই আমি তথ্যটা খুঁজছি, এখনো পর্যন্ত আমার হাতে আসে নাই, আমি চেষ্টা করছি মানে তথ্যটা নেওয়ার। তো এটা 96 এর পর থেকে কিন্তু আন্দোলনটা আস্তে আস্তে 2012 সাল, 12 সাল থেকে 18 সাল
এখন 2024 সালে এসে পড়ছে। এবং একই সাথে এই আন্দোলনের বর্তমান সময়ে সরকারও এটাকে প্যাটার্ন করছে, এবং বিভিন্ন বাংলাদেশের যে বিভিন্ন ইস্যু রয়েছে সেই ইস্যুগুলোকে এক ধরনের চাপা পড়ানো, এবং আওয়ামী লীগের যে বর্তমান সময়ের রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বাইরে যে সাম্প্রদায়িক শক্তি, তাদের সাথে যে পলিটিক্স করার যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটাকে আবার নতুন করে তারা উজ্জীবিত করছে, এবং সেটা নিয়ে তারা সামনের দিনে এগিয়ে যেতে চায়। কিন্তু আমরা এখান থেকে কোনো ধরনের, আমরা মনে করি ছাত্র ইউনিয়ন সহ বাম, প্রগতিশীল এবং যারা হচ্ছে যে মনে করে, আমি মনে করি যে এই জায়গাটাতে আহ, এই সুযোগটা না দিয়ে কোটা সংস্কার কিভাবে করা যায় সেক্ষেত্রে এগিয়ে আসা উচিত, এবং সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটাকে বারবার যে অ্যাটাক করা হচ্ছে সেই অ্যাটাকের হাত থেকেও রক্ষা করা উচিত, এবং সেইখানে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া উচিত যে আমরা মুক্তিযোদ্ধা কোটা আমরা কত সাল পর্যন্ত রাখবো, সেখানে আমরা কি পরিমাণ সুযোগ সুবিধা কোন জেনারেশন পর্যন্ত দিব, এটা সুস্পষ্ট একটা বক্তব্য থাকা উচিত। একই সাথে অন্যান্য কোটাগুলো তো হচ্ছে আমাদের যে জেলা কোটা রয়েছে, সেই জেলাগুলো আমাদের এখনো অনেক জেলা হচ্ছে অনুন্নত, সেখানে শিক্ষার পরিবেশ, শিক্ষার যে হচ্ছে যে মান, সেটি এখনো পর্যন্ত উন্নয়ন হয়নি, কেন্দ্রীয় ভাবে তো উন্নয়ন হয়নি, এবং জেলা পর্যায়ে তো উন্নয়নের কথা আমরা বাদই দিলাম। ঢাকা শহরের একটি ছেলে যে ফ্যাসিলিটিসটা পায়, একটা জেলা শহরের প্রত্যন্ত অঞ্চলে কুড়িগ্রামের একটি ছেলে কিন্তু সেই ফ্যাসিলিটি, সেই সুযোগ সুবিধাটা কিন্তু পায় না। এখন এখানে এসে অনেক তারা অনেক নারীকে হচ্ছে যে অনেক নারী এই আন্দোলনের সাথে আছে, কিন্তু সেই আন্দোলনের নারীরা কিন্তু প্ল্যাকার্ড উঁচিয়ে বলছে যে আমাদের নারী কোটা এই সময় প্রয়োজনীয়তা নেই। কিন্তু এটা কত পার্সেন্ট নারী বলছে? এটাও একটা হচ্ছে যে বিষয়, যে আন্দোলনে যে গুটি কয়েক মেয়েরা, নারীরা আসছে, তারাই তাদের, এটা তো শুধু তাদের দাবি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা পড়াশোনা করেছে, যারা যারা ওইখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা মাস্টার্স কমপ্লিট করে, তাদের দাবিটা কি, তাদের আলোচনাটা তো শুনতে হবে। এখন এই জন্য হচ্ছে আমরা মনে করি যে এই ঢালাও ভাবে যে আন্দোলনটা তারা তৈরি করেছে, সেই তৈরির পিছনে একটা রাজনৈতিক ভূমিকা অবশ্যই আছে। সেই রাজনৈতিক ভূমিকার অনেকগুলো হচ্ছে যে বিষয়ের মধ্যে একটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, আরেকটা বিষয় হচ্ছে যে তাদের রাজনীতিকে এস্টাবলিশ করার আরেকটা বিষয়, যে ভিন্ন রাজনীতি এবং সাম্প্রদায়িক রাজনীতিকে বাংলাদেশে এস্টাবলিশ করা। এবং এটার মধ্যে আমাদের নিজেদেরও একটা আমরা যদি আত্মসমালোচনা করি, 2012 সালের পরে 2018 সালে যে মুভমেন্টটা হয়, সেই 2018 সালের মুভমেন্টের মধ্যে তারপরে যখন হচ্ছে যে আহ, আহ, ছাত্র সংসদ ডাকসু ইলেকশন হয়, সে তার মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে সাম্প্রদায়িক শক্তিগুলা তারা হচ্ছে যে মানে সাড়া দেয়, এবং সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিন্তু তখন হচ্ছে যে তাদেরকে সুযোগ তৈরি করে দেয় ডাকসু নির্বাচন করার জন্য। এরপর থেকেই কিন্তু এই যে কোটা, নুরু, তারপরে হচ্ছে যে ইসলামী শাসনতন্ত্র, এদেরকে হচ্ছে এরা আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কর্মসূচি করার সুযোগ তৈরি হয়। তার আগে কিন্তু আমরা 2011, 12, 13, 14 পর্যন্ত, আমরা 15, 16 পর্যন্ত আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় হচ্ছে যে কোন ধরনের সাম্প্রদায়িক শক্তির মিছিল, নারে তাকবীর, আল্লাহু আকবার, এই ধরনের স্লোগান আমরা শুনি নাই। 2018 পর থেকে এই ধরনের আমরা স্লোগান গুলো এখন এখন শুনতে পাই। মাঝে মধ্যে এই ধরনের স্লোগান গুলো এখনো হয়, যে ঈশা ছাত্র আন্দোলন, ঈশা ছাত্র আন্দোলন ছাড়া হচ্ছে যে নুরুদের যে অর্গানাইজেশন, তারা এই স্লোগান দেয় না, কিন্তু তাদেরও মধ্যে যে সাম্প্রদায়িক যে মনোভাব এবং সাম্প্রদায়িক রাজনীতির যে তোষণ, সেটা তো আমরা দেখতে পাই। টোটাল এই শক্তিটাই হচ্ছে যে আজকে যে কোটা আন্দোলন ঢাকা শহরের কেন্দ্রে, সেটা হচ্ছে তারা লিড দিচ্ছে। এবং ছাত্র শিবির বর্তমান সময়ে তারা সামনে নেয়, কিন্তু তাদের পিছনে যে রাজনীতিটা করছে, ডার্ক পলিটিক্সটা করছে, সেখানে তাদের কিন্তু ঢাকা শহরে প্রচুর জমায়েত। একটা তাদের হচ্ছে যে ঢাকা মহানগর, ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তার 4টা জোন, এবং এক একটা জোনে তাদের হাজারের উপরে হচ্ছে কর্মী, নেতা কর্মী আছে, তাদের সাথী যেটাকে বলা হয়, এটা হাজারের উপরে আছে। তো সেইখানে তাদের জন্য 4টা জোনে 5 থেকে 10 হাজার ছেলে নামানো, এটা কোনো তাদের জন্য ব্যাপারই না। তো সেই ক্ষেত্রে এখানে সাধারণ শিক্ষার্থীও আছে, সাধারণ শিক্ষার্থীদের সাথে আবার ছাত্রদলও মানে যুক্ত হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারা সামনে যেতে পারছে না, তারাও আছে আন্দোলনের সাথে। একই সাথে এখানে ছাত্র ইউনিয়নও চেষ্টা করছে তাদের যে আমি এর মধ্যে কিছুদিন দেখলাম যে তারাও হচ্ছে চেষ্টা আছে যে কিভাবে তারা যে সংস্কারটা চায়, সে সংস্কারের দাবিটা কিভাবে সামনে নিয়ে আসতে পারে। কিন্তু এখানে একটা বিষয় সুস্পষ্ট, যে তারা গতকাল মনে হয় ছাত্র ইউনিয়নের সাথে যোগাযোগ করেছিল, এবং সেখানে তারা সহায়তা চেয়েছিল। কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে তাদের সাথে আগে তারা যদি ডাকে, অথবা তারা আমাদের ডাকে আসবে, তারা আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আসবে যে আমরা কি দাবি করছি, তারা কি দাবি করছে, সেই দাবিগুলোর সাথে যদি ম্যাচ আপ, তারপরে হচ্ছে যে সে আন্দোলনে লিডিং এ যাওয়া। অন্যথায় যদি আমরা সে আন্দোলন লিডিং এ যাই, তাহলে আমাদেরকে ব্যবহার করবে যে ছাত্র ইউনিয়নের মতো একটা শক্তি, যারা মুক্তিযুদ্ধের অংশীদার,
হ্যাঁ, তারাও এই আন্দোলনে আছে, এই বক্তব্যটাই হচ্ছে তারা বিক্রি করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে সচেতন থাকতে হবে। একই সাথে আমি মনে করি যে এই সময়ে এসে এটা দ্রুত সময়ের মধ্যে, এবং আমাদেরও এটা কাজ করা উচিত, এবং শিক্ষাবিদরা যারা আছেন আমাদের, তাদেরকে নিয়ে কিভাবে একটা আমাদের থেকে একটা বক্তব্য যে এই সময় কোটা আসলে কত পার্সেন্ট হওয়া উচিত। সেক্ষেত্রে সকল কোটার যে সংস্কার, মানে একটা সংস্কার করে, এবং মুক্তিযোদ্ধা কোটাকে আমরা আস্তে আস্তে হচ্ছে কমিয়ে নিয়ে এসে, এবং সেটার একটা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান রেখেই, এবং এখনো পিছিয়ে পড়া অনেক মুক্তিযোদ্ধা আছেন যাদের হচ্ছে ভাতা বাড়ানোর আমরা প্রস্তাব করতে পারি, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা দরকার আমাদেরকে। তা আমি মনে করি যে এটা আমাদের থেকে কাজটা শুরু হওয়া উচিত। সরকার হয়তো করবে না, সরকার তার রাজনৈতিক কাজে এটাকে ব্যবহার করবে বরং বরই, যেটা এখনো ব্যবহার করছে। তো সেই জায়গা থেকে আমরা এগিয়ে আসলে হয়তো সাধারণ যুবক সমাজ থেকে শুরু করে, এবং আহ এই দেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাও হচ্ছে যে ভুলুণ্ঠিত হবে না, সেটা সামনের দিকে আমরা আরো আহ যুব সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারবো। আমার কাছে আমি এতটুকুই বলছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ফয়েজ, মাহিরের সাথে যুক্ত করার জন্য। আবার আমার মাহিরের কাছে ফিরে আসি। আবার সবার কাছ থেকে প্রশ্ন নেওয়ার আগে আমার সর্বশেষ আমার পক্ষ থেকে একটা প্রশ্ন আছে মাহিরের কাছে, যে মাহির, তাহলে যে অবস্থা এখন দাঁড়িয়েছে, এই যে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা যেটা বলছে যে সরকারের নির্বাহী বিভাগকে এসে বলতে হবে যে এটা কি কি করতে চাই, আমাদের সাথে কথা বলতে হবে। আবার পাশাপাশি আদালতেও বিষয়টা এখন আছে। তো আপনারা চাচ্ছেন যে কোটা সংস্কার নিয়ে একটা আলোচনা সবার মধ্যে ত্রিপক্ষীয় বা চতুর্পক্ষীয় একটা আলোচনা হোক, সেই আলোচনার ভিত্তিতে কোটাগুলো সংস্কার করা হোক। তো সমাধানটা আসলে কিভাবে হবে? এটা কি আদালত হবে, রাস্তায় হবে, না অন্য কোনো ভাবে এটা হবে? কি ভাবছেন আপনারা এটা? মাহির, আনমিউট করতে হবে। ঠিক আছে। জি, ধন্যবাদ। আবার যেটি বললেন যে সমাধানটা কিভাবে হবে, দেখুন, বাংলাদেশের সকল গণ আন্দোলনের রাজপথ থেকেই আসলে সকল অর্জন বাংলাদেশে। কিন্তু বর্তমানে যে কোটা সংস্কার আন্দোলন যেটি চলমান রয়েছে, আহ, সেই কোটা সংস্কার আন্দোলনের জন্য আমরা বলেছি যে তড়িঘড়ি করে কোনো ধরনের সিদ্ধান্ত না দিয়ে 18 সালের মতো, যে 18 সালে আহ, সরকার প্রধান তিনি খুব ক্ষিপ্ত হয়ে হোক বা রাগ করে হোক, তিনি বলেছেন আজকে প্রেস ব্রিফিংয়ে তিনি ক্ষিপ্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছেন। কিন্তু আমরা চাই না যে এরকম আরেকটি পরিস্থিতি সামনের দিনে তৈরি হোক, আবারও আহ, সামনের দিনে ছাত্ররা এরকম রাজপথের নামে কোটা কোটা বাতিল হোক বা কোটা সংস্কারের দাবি হোক। আমরা চাই যে এটি একটি স্থায়ী সমাধান হোক। যেটি আমাদের সাবেক সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ বললেন, যে একটি বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হোক। আমরা আজকে বলেছি এর আগে যে শিক্ষাবিদ, সমাজ গবেষক, রাজনীতিবিদ এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধি বর্তমানে যারা প্রতিনিধিত্ব করছে কোটা ব্যবস্থা যাদের জন্য রয়েছে, তাদের প্রতিনিধিদেরকে সেই টাস্ক ফোর্সে অন্তর্ভুক্ত করে একটি বিশাল কর্মযোগ্য, আপনি জানেন যে এটি একটি গবেষণার বিষয়। তাদের সকলের মতামতের ভিত্তিতে সেই গবেষণাটি পরিচালিত করে দেশের প্রকৃত আর্থসামাজিক অবস্থা, অনগ্রসর জনগোষ্ঠীর অবস্থা, কাদের জন্য কতটুকু কোটা বরাদ্দ রাখা প্রয়োজন, একটি সামগ্রিক চিত্র সেটিকে গবেষণা করে নিয়ে এসে সেই টাস্কফোর্সের মাধ্যমে আমরা একটু যদি সুপারিশ করি সামনের দিনে, যে মুক্তিযোদ্ধা কোটা কথার কথা আমি যদি বলি, যে উদাহরণস্বরূপ সেটি 10% হতে পারে বা 15% হতে পারে, এরকম যদি একটি প্রস্তাবনা সেই টাস্কফোর্সের মধ্যে দিয়ে আসে, বা নারী কোটা সেটি 10% থেকে কমিয়ে 8% বা 5%, এরকম যদি একটি টাস্কফোর্সের মধ্যে দিয়ে সেই দাবি দেওয়াটা আসে এবং সকলের মতামতের ভিত্তিতে সেটা যদি হয়, তাহলে আমরা মনে করি যে বর্তমান যে কোটা নিয়ে যে চলমান সংকট যেটি রয়েছে সেই সংকটটি দূর করা সম্ভব। এবং সেক্ষেত্রে আহ, সরকারের নির্বাহী বিভাগ যারা রয়েছেন, সরকার যারা রয়েছে, তাদেরকে আসলে মূল উদ্যোগটা গ্রহণ করতে হবে। তাদেরকে সদিচ্ছা দেখাতে হবে যে তারা আসলে এই সংকটটার সমাধান ঘটাতে পারে। কিন্তু আমরা মনে করি যে আসলে সরকারের যথেষ্ট সদিচ্ছা নেই। আমরা জানি, আপনি জানেন যে আমাদের সাবেক সভাপতি বললেন যে 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, সেই কোটা সংস্কার আন্দোলনের যে মূল নেতা ছিলেন হাসান আল মামুন এবং নুরুল হক নূর, তারা দুজনেই ছাত্রলীগের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। এবং আমরা যতদূর পরবর্তীতে জানতে পেরেছি, তারা সরকারের থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন, এবং ছাত্রলীগও তাদেরকে বিভিন্ন ধরনের উস্কানি দিয়েছে সে আন্দোলন পরিচালনা করার জন্য, তাদেরকে নিজেদের অভ্যন্তরীণ সংকটের কারণে। তার প্রতিফলন হিসেবে কিন্তু কোটা সংস্কার আন্দোলন সামনে এসেছে।
সুতরাং আমরা মনে করছি যে সরকার এই ব্যবস্থাটি জিইয়ে রাখার চেষ্টা করবে। এই জন্য আমরা বলেছি যে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে একটি উন্মুক্ত সংলাপ করবো, সেখানে রাজনীতিবিদ, আহ আহ, শিক্ষাবিদ, সমাজ গবেষক, সংবিধান বিশেষজ্ঞ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সন্তান সহ যাদের জন্য কোটা ব্যবস্থা রয়েছে তাদের সকলকে, তাদের প্রতিনিধিদের সেখানে সংযুক্ত করে উন্মুক্ত সংলাপের ভেতর দিয়ে তাদের চাওয়া পাওয়া, তাদের অবস্থা, সেটিকে আমরা সেটি নিরিখে আমরা কোটা ব্যবস্থার জন্য একটি যৌক্তিক সংস্কার প্রস্তাব করবে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। সেটি কত শতাংশ হতে পারে সেই প্রকৃত সংখ্যাটি আমরা সেটা প্রস্তাব করবে, এবং সেটি খুব দ্রুত সময়ের ভেতরে হয়তো আমরা সম্পাদন করবো। এবং আমরা চেষ্টা করবো যে সেই উন্মুক্ত সংলাপের প্রেক্ষিতে আমরা যে রিপোর্টটি তৈরি করবো, সেই দাবি দাওয়া তৈরি করবো, সেই দাবি দাওয়া নিয়ে আমরা সামনের দিনে আমাদের ছাত্র ইউনিয়ন কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলন সামনের দিকে চালিয়ে যাবে। এবং আহ, বর্তমানে যে মুক্তিযোদ্ধাদের হেয় করা বা মুক্তিযুদ্ধকে হেয় করে যে বক্তব্যগুলো আসছে, সেটিকে রোধ করতে এবং সেটিকে প্রতিহত করতে ছাত্র ইউনিয়ন সামনের দিকে কাজ করবে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। খুবই পরিষ্কার আপনার বক্তব্য, আমি খুবই পছন্দ হয়েছে কি করতে চান আপনারা সেটা। এবং সবশেষে আপনি যেটা বললেন যে একটা সব পক্ষকে নিয়ে, স্টেক হোল্ডারদের নিয়ে একটা আলোচনা করা এবং সেই আলোচনার ভিত্তিতে কোটা সংস্কার, এই প্রস্তাবনাটা আপনারা রাখছেন। এবং এর উদ্যোগটা নিতে হবে সরকারকে এবং সরকারের নির্বাহী বিভাগকে। এখানে আদালতের কোনো বিষয় না। আর বাংলাদেশে নিশ্চয়ই সবগুলো সংকটের সমাধান হয়েছে রাজপথে, এটা আমরা জানি। রাজপথে, আদালতে হয়নি কখনোই। তো সেদিক থেকে আমার মনে হয় আপনারা খুব যৌক্তিকভাবে আহ, এই বক্তব্যটা ছাত্র সমাজের মধ্যে নিয়ে যেতে পারবেন, সে বিশ্বাস আমি রাখি। আপনাদের সাফল্য কামনা করছি আমি নিজে থেকে। তো আমাদের মধ্যে যারা আছেন তাদের যদি যদি একটা প্রশ্ন আমরা 30 মিনিটস এর মধ্যে শেষ করবো, এর মধ্যে যদি একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করে আমাদের খোরশেদুল ইসলাম, আমি নাম বলেছিলাম, উনি প্রশ্ন করতে চান। আগে পরিচয় করে দিয়েছিলাম, উনি ছাত্র ইউনিয়ন নেতা ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এবং কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন। উনি প্রশ্ন করতে চাচ্ছেন। খোরশেদ ভাই। আমাদের আজকের এই আলোচনা যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর ছাত্র ইউনিয়নের যে দুজন নেতা আজকে আলোচনা করলেন, মাহির এবং ফয়জুল্লাহ ভাই, দুজনকেই অনেক অভিনন্দন। খুবই সুন্দর আলোচনা করেছেন তারা, এবং বিষয়গুলোকে খুবই চমৎকারভাবে পরিষ্কার করেছেন আমাদের কাছে, এবং বেশ যৌক্তিক তাদের বক্তব্যগুলো, সমাধানগুলো খুব যৌক্তিকভাবে তারা দিয়েছেন। এই জন্য তাদেরকে অভিনন্দন জানাই। কারণ আমরা ছিলাম সেই পাকিস্তান আমলে, মানে 69-এর গণ অভ্যুত্থানের সময় আমি কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহসভাপতি ছিলাম, তখন এই যে কারাগারে গিয়েছিলাম 69-এ। তো সুতরাং এটা আজকে প্রায় 55 বছর আগের কথা। তো সেই দিক থেকে এখন যারা নেতৃত্বে আছেন তাদের বক্তব্য, দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা যথেষ্ট সুন্দর। সেই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর বর্তমান যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়বস্তুর মধ্যে তাদের বক্তব্য ঠিকই আছে। তবে এখানে আমি দুই একটা কথা যোগ করতে চাই যে মুক্তিযোদ্ধা কোটা এখন যেটা নিয়ে সরকার এটাকে আঁকড়ায় ধরতে চাচ্ছে, এটা সরকার তার জনবিচ্ছিন্নতা, অন্যায়, দুর্নীতি এগুলোকে ঢাকার জন্য সে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধা কোটাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করতে চাচ্ছে, যে জিনিসটা মোটেই সঠিক নয় এটা। আর প্রকৃত মুক্তিযোদ্ধা 71-এ 1.5 লক্ষের বেশি ছিল না। আর এখন দিন দিন যারাই ক্ষমতায় আসে তারাই একদল মুক্তিযোদ্ধা ক্ষমতায় এসে তৈরি করে, এবং এই তালিকাটা লম্বা হইতে থাকে। এখন আমি জানি না 2 লক্ষ বা আরো বেশি মুক্তিযোদ্ধা আছে বলে, কিন্তু সত্যি যদি এটাকে মানে যাচাই বাছাই করা হয়, এদের তালিকা প্রকাশ করা হয় এবং জনগণকে যদি এটা সুযোগ দেওয়া যায় যে আপনার এলাকায় এরা মুক্তিযোদ্ধার তালিকাতে আছে, আসলে এরা মুক্তিযোদ্ধা ছিল কিনা, তাইলে কিন্তু আমার মনে হয় বিশাল সংখ্যক যে এর মধ্যে ভুয়া আছে ওইটা বের হয়ে যাবে। সুতরাং
ওই কাজগুলোর দিকে আমি জানি না যাওয়া যাবে কিনা। যদি যায় তাহলে কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাজনৈতিক ক্ষমতায় যারা থাকে তাদের ব্যবসা করাটা বন্ধ করতে পারলে খুব ভালো হইতো। আর এখানে যে কথাটা ওনারা বলেছেন যে নির্যাতিত এবং নিচু তলার যারা মুক্তিযোদ্ধা, আসলে কিন্তু মুক্তিযুদ্ধের, আমি একজন গেরিলা কমান্ডার ছিলাম, আমাদের সাথে শিক্ষিত ছেলে, উচ্চবিত্ত মধ্যবিত্তের ছেলে ছিল খুবই কম। অধিকাংশই 80%-এরও বেশি ছিল গরিব ছেলে মেয়েরা। তো সেই দিক থেকে তারা কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটার কোনো বেনিফিট তারা নিতে পারে নাই, এখনো পাচ্ছে না। তো সেই দিক থেকে তারা যদি আসে, তারা যদি পায়, তাদের জন্য সামান্য কিছু কোটা রাখা উচিত। কিন্তু এখন যারা ভোগ করতেছে তাদের জন্য নয় সেটা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নয়। এটা এটা সাময়িক কোটা, সাময়িকই থাকে এবং এটা বিলুপ্ত হয়ে যাওয়া দরকার এটা। তবে শুধুই নিচু তলার যারা আছে তারা এটা আরো যদি কিছুদিন পায় তারা পেতে পারে এটা। আর একটা হচ্ছে, বড় কথা হচ্ছে নারী এবং জেলা। আমাদের সমাজটা একদিকে পুঁজিবাদী, একই সাথে পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক। এই পুঁজিবাদী এবং পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে ধর্ম এবং বিভিন্নভাবে নারীদেরকে দমন করে রাখা হয়। সেই ক্ষেত্রে নারীরা এখনো বোধহয় 10%ও সরকারি চাকরিতে নাই। তো এইটা ইউরোপের মতো উন্নত দেশগুলিতেও এখনো পর্যন্ত নারীদেরকে বিভিন্নভাবে কিভাবে মানে সমাজের মধ্যে অগ্রসর করা যায়, অর্ধেক না হলেও 3 ভাগের 1 ভাগে নিয়ে আসা যায়, বিশেষত সিদ্ধান্ত গ্রহণের মতো জায়গাতে, এই ধরনের প্রশ্ন সেখানে আছে। তো সেদিক থেকে আমরা নারী কোটাকে কমানোর তো প্রশ্নই আসে না, প্রয়োজনে এটাকে বাড়ানো উচিত। এবং নারীদের সম অধিকার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেদিক থেকে ওইটাতে আমাদের নেতাদেরকে অনুরোধ করব যে এটা আমাদের প্রগ্রেসিভ যারা রাজনীতি করে, বাম রাজনীতি করে, তাদেরও দেখা যায় তারা কেউই তাদের সমাজের কথা দূরে থাক, তাদের পরিবারের নারীদেরকেও নিয়ে তারা কখনো কোনো আন্দোলনে আসে না। এটা আমাদের একটা বড় দুর্বলতা। তো নারীদেরকে বাদ দিয়ে মানে প্রগতিশীল বা বিপ্লবী সমাজ বদলের আন্দোলন কখনোই সফল হবে না। জাতীয়তাবাদী আন্দোলনও আমাদের 71-এ যেটা ছিল, সেটাও সাফল্যের ক্ষেত্রে নারীরা বিরাট অবদান রেখেছে। এটা তাদেরকে ছাড়া আমরা মুক্তিযোদ্ধারা কিছুই করতে পারতাম না। তো সুতরাং নারী কোটাকে কমানো নয়, নারী কোটাকে বাড়াইতে হবে। এবং এখন যে 8-9% সরকারি চাকরিতে নারীরা আছে, এটাকে 50%-এ নেওয়ার জন্য আমাদের প্রগতিশীলরা ছাড়া আর কেউ তাদের পক্ষে বলবে না, এটা আমাদেরকেই বলতে হবে এটা। আর জেলা কোটা, মানে একদম পশ্চাৎপদ জেলা, চর অঞ্চল, এই উপকূলীয় অঞ্চলের কথা যেগুলো বলেছেন খুবই সুন্দর, সেটাও রাখা দরকার। আর যে অগ্রসর বা প্রতিবন্ধী, সেটা ঠিক আছে এটা। তবে শেষের দিকে ফয়জুল্লাহ ভাই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানে এখন সাম্প্রদায়িক শক্তি, ওই যে বললেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ওরা এখন হাজার হাজার জমায়েত, তারা প্রতিটাতেই যদি 2-1 হাজার করে জমায়েত হয়, তাহলে ঢাকা শহরেই তারা 10,000-এর উপরে তারা জমায়েত দিতে পারে। এবং মানে 91-তে সোভিয়েতের পতনের পর, সিপিবির ভাঙনের পরে এবং নিষ্ক্রিয়তার সুযোগে দেশে কিন্তু মৌলবাদী শক্তি বাড়ছে। হাসিনাও তাদের কাছে সারেন্ডার করে ওই যে মাদ্রাসা ছাত্রদেরকে যে ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়েছে, এই সুযোগে ইউনিভার্সিটিগুলোতে এইসব মানে মৌলবাদী শক্তি জমাতিরা ঢুকেছে। এবং এইটার কারণে এখন সারা দেশের মধ্যেই মৌলবাদীরা স্বনামে না আসলেও তারা বিভিন্ন কৌশলে তারা কিন্তু অগ্রসর হচ্ছে। এবং এখন আমাদের প্রগতিশীল শক্তি, গণতান্ত্রিক শক্তি, তারা যতই বলুক না কেন তারা ক্ষমতায় আছে, জাতীয়তাবাদী আওয়ামী লীগ, কিন্তু তাদের আসলে পিছনে খুব বেশি জনসমর্থন নাই। সেই অবস্থার মধ্যে এটা একটা দেশ একটা বিপদের দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে। সেই দিক থেকে এইটা খুব সাবধানে আমাদের অগ্রসর হইতে হবে। এবং কিভাবে এই আন্দোলনকে আমরা আরো জোরদার করতে পারি, এটার দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের
এই আন্দোলনের আপনাদের যে বক্তব্য, সেটার জন্য আপনাদের অভিনন্দন দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মোর্শেদুল হাকিম শুভ্র, আপনি কি কোনো কিছু বলবেন, প্রশ্ন করবেন কোনো দু একটা কথা? শুভ্র ভাই। হ্যাঁ হ্যাঁ, উৎপল দা। হ্যাঁ, বলেন। উৎপল দা, ভাই আপনাকে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে আমাদের আহ, আহ, ছাত্র ইউনিয়নের বন্ধুরা যারা দেশ থেকে যুক্ত হয়েছে, সব অনেক ব্যস্ততার মাঝে সবাইকে ধন্যবাদ জানাই। আমি নিজেও ছাত্র ইউনিয়নের একজন সংগঠক ছিলাম বরিশাল মেডিকেল কলেজে। মোর্শেদুল এবং হাকিম শুভ্র বরিশাল মেডিকেল কলেজের সভাপতি ছিলেন কারা নির্যাতিত এরশাদ বিরোধী আন্দোলনে। নেতা ছিলেন। নব্বইয়ের ওই সময়টাতে আর কি, এখানে আমাদের সভাপতি আছেন, বরিশাল জেলা কমিটির সভাপতি জাকির হোসেন বাচ্চু, উনি আছেন। এবং আপনারা যারা যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, আপনাদেরকে খুব ধন্যবাদ জানাই। কয়েকদিন থেকেই তো এই আলোচনাটা হচ্ছে। তো এখানে আমি তো, আপনারা যে সমস্ত আলোচনা করেছেন, আমি শুধু কয়েকটা কমেন্ট করতে চাই, যদি কোনো অসুবিধা না থাকে। ছোট করে শুভ্র ভাই। ইন জেনারেল, হ্যাঁ, ছোট করে। সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে কোটা সিস্টেমটা আমেরিকা, যেমন আমেরিকার কথা যদি আমি বলি, কোটা সিস্টেম কিন্তু এখানে অফিসিয়ালি আমেরিকাতে কোটা সিস্টেম নাই। কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন আছে। প্রথম কথাটা যেটা আমি বলি, ধরেন যে আমি যদি মার্কসিস্ট দৃষ্টিকোণ থেকে আমি বলি, বা বা সোশ্যাল ডেমোক্রেসির দৃষ্টিকোণ থেকে বলি, কোটা সিস্টেমটা ইজ ভেরি এসেনশিয়াল। কারণ হচ্ছে যে একটা সমাজে মুক্তিযোদ্ধা বা নারী, সেটাই না, একটা সমাজে কিন্তু ডিসেবল বাচ্চারা থাকে, শিশুরা থাকে, এবং তারা বড় হয়। এবং এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটাকে সোশ্যাল সায়েন্সের ভাষায় বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন। পজিটিভ ডিসক্রিমিনেশন হচ্ছে যখন যারা যারা পিছনে অনগ্রসর, বাংলাদেশের কনস্টিটিউশনের সম্ভবত এই শব্দটাই আছে সম্ভবত, যারা অনগ্রসর জনগোষ্ঠী, তারা তো শুধু যে কোটা পাবে তা না, তারা যে সাপোর্টটা পাবে সরকার থেকে, সেটা হবে মোর দেন কোটা সিস্টেম। মোর দেন কোটা মানে, যেমন আমি একজন নর্মাল ব্যক্তি, আমি একটা সমাজে যে সুযোগ সুবিধা পাবো, আরেকজন যে অ্যাবনর্মাল, যে হাঁটতে পারে না, হুইল চেয়ার বাউন্ড, সেও কি একই সুবিধা পাবে? সমাজবিজ্ঞানীদের এখানে কেউ কেউ তারা বলতে চাচ্ছেন যে না, দোজ হু আর বিহাইন্ড, in order to catch up with the society, in order to catch up with the mainstream, they need more support, more backup from the government. This is called positive discrimination. অর্থাৎ আমাদের দেশে যদি আমরা দেখি, একজন পাহাড়ি, একজন আদিবাসী, একজন প্রত্যন্ত অঞ্চলে, সেখানে কয়টা স্কুল আছে, সেখানে তাদের শিক্ষার সুযোগ সুবিধা কি, যারা ডিসেবল, যারা অসুস্থ, তাদের তাদের ক্ষেত্রে অবশ্যই কোটা সিস্টেমটা থাকবে। তবে এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিফরমেশন। রিফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই কোটা সিস্টেমটা নিয়ে সরকার সরকার এটা এটা আসলে ঝামেলাটা সরকারের থেকে হয়েছে। সরকার জাস্ট এটাকে কিভাবে ক্যাপিটালাইজ করা যায়, কিভাবে এখান থেকে ফায়দা নেওয়া যায়, সেই কার্যকরটা। কারণ কোটা সংস্কার শেখ হাসিনা যখন বললেন যে যেটা যে কোটা চা বাতিল, সবই বাতিল, এটা কি ধরনের কথা? এটা তো একদম অরাজনৈতিক কথা। এবং এখানে যে চরম সুবিধাবাদিতা, সব বাতিল করে দিলে, এবং তারপর এটা মামলা হইলো, মামলা হলো, হাইকোর্ট থেকে বললো যে না, এটা বাতিল করা যাবে না। এবং সরকার কোনো দায় দায়িত্বই অনুভব করে না। এই যে কোটা আন্দোলন হচ্ছে, এর আগে ছাত্রদের আন্দোলন হচ্ছে, এখানে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে সরকারের যে জনবিচ্ছিন্নতা, এই জনবিচ্ছিন্নতা এখন এমন পর্যায়ে গেছে যে সাধারণ ছাত্ররা, তারা একটা তাদের নিজেদের মতো করে একটা ইস্যু পেলেই তারা সেটাতে রাস্তায় নেমে যাচ্ছে। কারণ বিরাজনীতিকরণ প্রক্রিয়া, যেটা আমাদের একজন নেতা বললেন, বিরাজনীতিকরণ প্রক্রিয়াটা এমন, এবং সুবিধাবাদের রাজনীতিটা এমন পর্যায়ে চলে গেছে যে এখানে এই যে ছাত্ররা রাস্তায় আন্দোলন করতেছে এই গরমের সময়, বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে, স্কুল কলেজ বাদ দিয়ে রাস্তা, ওদের সাথে যে একটা আলোচনা করা, কথা বলা, এটাকে যে অ্যাডমিট করা, এটাকে যে অ্যাকনলেজ করা, এটা তো একটা উন্নত দেশ মানেটা কি? এই সমস্ত কথাবার্তা সরকার, এটা একটা বিষয় আমি যেটা বলার চেষ্টা করলাম, যে পজিটিভ ডিসক্রিমিনেশন অর্থাৎ। কিন্তু মুক্তিযুদ্ধের কোটা নিয়ে তো অলরেডি প্রশ্ন হয়ে গেছে, তিন জেনারেশন, 4 জেনারেশন, বঙ্গবন্ধুর সময় যেটা ছিল সম্ভবত 72-তে, যে আহ, উম, যে অনগ্রসর এবং মুক্তিযুদ্ধ, সেটা ইট ওয়াজ ওকে। বাট এখন 257 রকমের
এবং বাংলাদেশের যারা টপ ব্যুরোক্রেট, যারা ভালো মানুষ ছিলেন, ডক্টর আকবর আলী খান, ওনার অনেক লেখালেখি আছে এই বিষয়ে। উনি তো এটা বাতিলই করতে বলেছেন, মানে তো এটা পছন্দীয় না, অনেক নাম করেছে। যাই হোক, টাস্ক ফোর্সের কথা যেটা গঠন করেছে, এটা খুবই আশার ব্যাপার। কিন্তু এইখানে বামপন্থী ছাত্রদের জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ, আমি মনে করি এই ইস্যুটাই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখেন যে এই যে আমি যেটা বললাম পজিটিভ ডিসক্রিমিনেশন, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সাদা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে একটা প্রপার্টি ইনহেরিট করে। এই প্রপার্টি মনে করেন যে 80% তার পৈতৃক সম্পত্তি বা পৈতৃক যা আছে তার 80% সে ইনহেরিট করে। অর্থাৎ সে যখন স্টার্ট করে তখন তার পকেটে যখন থাকে $100, আর যখন একটা আফ্রিকান আমেরিকান বা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কেউ যখন জন্মগ্রহণ করে তখন তার সম্পদের পরিমাণ দাঁড়ায় $8, অর্থাৎ which is 10 times more, এবং কোথাও কোথাও এটা অনেক বেশি। তো এই যে ইনহেরিট করতেছি আমি সামথিং সরকারি ব্যবস্থার ভিতর দিয়ে, পুঁজিবাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমি যেটি ইনহেরিট করছি। আপনারা ভারতে দেখেন, ভারতের বামপন্থীরা কিন্তু এই দাবিটা তুলেছে, ইনহেরিটেন্স ট্যাক্স। ভারতের বামপন্থীরা সরাসরি, যেটা মোদী সাহেব যখন বলল যে ধর্মের যে মুসলমানদের অধিক সংখ্যক বাচ্চা জন্ম দেয়, তারা ইন্ট্রুডার, তারা তাদের সম্বন্ধে যে সমস্ত শেষ কয়েকদিন আগে উনি যে কথাটা বললেন, এখানে কিন্তু অত্যন্ত অত্যন্ত বাজে ধরনের উনি এটা করছেন। এটা কারণটা কিন্তু এটা যে বামপন্থীরা সেখানে বলা হচ্ছে যে টপ 1%-এর উপরে একটা ইনহেরিটেন্স ট্যাক্স। এই যে ইনহেরিটেন্স ট্যাক্সটা কি, এখানেই মার্কসিস্টরা কিন্তু বলছিল যে পাবলিক প্রপার্টি সম্পদ, এটা এটা এটাকে রিডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশন করা, এটাকে সোশ্যালাইজ করা, মানুষের কাছে মানুষের জন্য সমাজের সম্পত্তি, পাবলিক প্রপার্টি বাতিলের কথাটা কিন্তু এখানে দেখেন। এই যে বামপন্থীদের এই জন্য এই সমস্ত দাবি বামপন্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে কোটা সংস্কার, কোটা সিস্টেম এবং অন্যান্য ব্যবস্থাগুলো, যাতে করে সমাজের যে বৈষম্যটা, এটা যেন আমরা যেন বুঝতে পারি সমাজের বৈষম্যটা কোথায় এবং কিভাবে এই বৈষম্যটা তৈরি হচ্ছে, অগ্রসর হচ্ছে এবং ভিতর দিয়ে ফায়দা লোটা হচ্ছে, এবং এখানে পুঁজিবাদী ব্যবস্থার ভিতর দিয়ে সম্পদের যে একটা একটা চরম বৈষম্য তৈরি করা হয়েছে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক সময় নিলাম, আপনারা কিছু মনে করবেন না। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ যারা যুক্ত হয়েছেন, আপনারা ভালো থাকবেন, আপনারা সাবধানে থাকবেন, আপনারা নিজেদের দিকে খেয়াল নেবেন। এই বলে আমি উৎপলদাকে উৎপলদাকে ধন্যবাদ জানাই, কারণ উৎপলদা এটা উদ্যোগ না নিলে তো আমরা কথাই বলতে পারতাম না। এই আর কি, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ মোর্শেদুল হাকিম শুভ্র, কিছু পরামর্শ দেওয়ার জন্য। মাহির কি আছে নাকি? মাহির আছেন? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? দু একটা কথা, মিন্টু কিংবা বাচ্চু ভাই বা কলল, আমি জানি না। না, আমি বেশি না। খুব, আমাদের সময় হচ্ছে আর 10 মিনিট। না না, আমি এক 1 মিনিট। হুম। ধন্যবাদ উৎপল দা। আসলে মাহির এবং ফয়েজ যে বক্তব্যটা নিয়ে আসছে, আমরা অনেকটা ক্লিয়ার হয়েছে আসলে দূর থেকে। তো আমি একটা প্রস্তাব রাখতে চাই, জানি না এটা কিভাবে করবেন। যেহেতু মুক্তিযোদ্ধা কোটাটা নিয়েই কিন্তু ওরা আগাইতেছে, সরকারও এটা একটা ফায়দা লড়তেছে, আমরা বুঝতে পারতেছি এটা একটা গেম প্ল্যান করতেছে। এখানে আমরা ওইটার পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা ঠিকই আছে, তো মুক্তিযোদ্ধা কারা? এখন তো প্রকৃত মুক্তিযোদ্ধাই নাই বলতে গেলে। প্রকৃত মুক্তিযোদ্ধাই কে দূরে ঠেলাইয়া যারা ভুয়া মুক্তিযোদ্ধা হইছেন, এই ভুয়ার মানে যারা মুক্তিযোদ্ধা না হয় তাদেরকে আমরা কিভাবে সামনে আনতে পারি, বা সেই প্রশ্নটা আমরা কিভাবে সাধারণ ছাত্রদের মধ্যে নিয়ে যাওয়া যায় কিনা, এই বিষয়টাকে চিন্তা করার জন্য বলছি। আর আসলে ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলনটা আমি দেখছি, ছাত্র ইউনিয়ন যে এই সংবাদ সম্মেলন কিছুদিন আগে করলেন, কিন্তু আসলে প্রগতিশীল ছাত্র জোট এইটা সংবাদ সম্মেলন হয়েছে কিনা আমার জানা নাই। তাই আমরা আশাবাদ ব্যক্ত করি, যেভাবে আহ বর্তমান সভাপতি যেভাবে বক্তব্যটা রাখছেন এবং কোঠার নিয়ে, আমরা যাবো যে আমাদেরকে তো ঢুকতে দেবেই না আন্দোলনে, কিন্তু আমরা যাতে আন্দোলনে ঢুকতে পারি এবং সাধারণ ছাত্রদের কাছে অন্তত আহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যেতে পারি যে না, আমরা আন্দোলনে যুক্ত হতে চাচ্ছি। কিন্তু তারা মানে আন্দোলনটাকে অন্য খাতে নেওয়ার জন্য বা তাদের মতো করে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ওই সম্পৃক্ত করছে না। এইটাও একটা প্রচারে যদি নিয়ে আসতে পারে আমি মনে হয়, তো
তাই আমি যেহেতু মাহির শাহরি আর রেজার সাথে আমার ওইভাবে নাই, নূতন সম্মেলনের মধ্যে দিয়ে আসছে, আমরা যারা একসময় নীল পতাকা করতাম, আমরা আশা করব 90 69-এর মতো ওরাও একটা ছাত্র আন্দোলন ওদের নেতৃত্বে গড়ে উঠুক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। বাচ্চু ভাই, ফজল কবির মিন্টু, আপনি কিছু বলবেন? আমার মনে হয় মিন্টু বলবে না। আহ তো মাহির, এই আলোচনার প্রেক্ষিতে কোনো 2-1 মিনিট যদি বলতে চান বলতে পারেন, তারপর আমরা আলোচনা শেষ করবো। জি, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন সকলকে আলোচনার জন্য ধন্যবাদ। আমরা সামনের দিনে, যে আমরা বলেছি যে সামনের দিনে আমরা এই আন্দোলনে আরো অংশগ্রহণ আরো কিভাবে জোরদার করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এবং আহ, যাতে ছাত্র সমাজের কাছে আমাদের যে কোটা সংস্কারের যে ব্যাপারটি, যে কত শতাংশ কোটা রাখা যেতে পারে সেটি নিয়ে, সেটা যেন পরিষ্কার ভাবে আমরা ছাত্র সমাজের কাছে তুলে ধরতে পারি, সেজন্য আমরা সামনে খুব দ্রুত সময়ের ভিতরেই একটি সংলাপের আয়োজন করবো আমরা বলেছি ইতিমধ্যে। আর যে প্রস্তাবনাটি এসেছে যে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা, সেটা কি ছাত্র সমাজকে অন্তর্ভুক্ত করা, সেটি একটি যদিও জটিল এবং সময় সাপেক্ষ কাজ, কিন্তু সেটি বোধহয় বর্তমান সময়ে সময় আসলে খুব প্রয়োজনীয়। যেহেতু আমরা দেখেছি যে আমাদের সরকারের আমলে গত 15 বছরে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর আগেও নানাভাবে অনেক অনেককেই মুক্তিযুদ্ধের সুবিধা দেওয়া হয়েছে যারা আসলে মুক্তিযুদ্ধে সেটা অংশগ্রহণ করে না। এবং বর্তমানে আমরা দেখেছি যে আহ, কয়েক হাজার মুক্তিযোদ্ধা রয়েছেন যারা গেজেট ভুক্ত, কিন্তু তাদের বয়স আসলে 50 বছর অতিক্রম করে নাই, কিন্তু মুক্তিযুদ্ধের বয়স কিন্তু আমরা দেখছি যে আসলে প্রায় 53 বছর। তো এই জায়গাগুলোকে আহ, আমরা সামনের দিনে অ্যাড্রেস করে আমাদের লড়াই সংগ্রামকে পরিচালনা করব। এবং আমরা আমাদের বিভিন্ন জায়গায়, বাচ্চু ভাই যেটি বললেন যে প্রগতিশীল ছাত্র জোটের যে ব্যাপারটি, এই ব্যাপারটা একটু পরিষ্কার করা প্রয়োজন যে 2020 সালে, 21 সালের পরে আসলে 22 সালের শুরুতে প্রগতিশীল ছাত্র জোটের কার্যক্রম আসলে স্থবির হয়ে পড়ে। এবং প্রগতিশীল ছাত্র জোটের পূর্বে 5টি সংগঠন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র জোটের 2টি অংশ, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং ছাত্র ফেডারেশন সমিতি গণসংহতি আন্দোলনের ডাকসু নির্বাচন ধরে আমরা ছাত্র ফেডারেশনের সাথে আমাদের পথ চলা রদ হয়, তারা বেরিয়ে যায়। এবং পরবর্তীতে 2020 সালে এখানে একটি বলে রাখা প্রয়োজন যে ছাত্র ইউনিয়নের অভ্যন্তরীণ কিছু সংকট তৈরি হয় 2020 সালে। ছাত্র ইউনিয়নের একটি অংশ সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেল স্টেশন বিরোধী আন্দোলনে সাম্প্রদায়িক শক্তি ইসলামী ছাত্র আন্দোলনের সাথে কর্মসূচি পালন করে বিধায় পরবর্তীতে বিপ্লবী ছাত্র মৈত্রী তারা প্রগতিশীল ছাত্রদের থেকে বেরিয়ে যায়। এবং পরবর্তীতে 40তম জাতীয় সম্মেলন 2020 সালে নভেম্বর মাসে যে অনুষ্ঠিত হয়, সেখানে মতপার্থক্যের জোরে একটি ছোট অংশ ছাত্র ইউনিয়ন থেকে বের হয়ে যায়। পরবর্তীতে ছাত্রের নামে এখন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করছে। পরবর্তীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট 2টি অংশ এবং ছাত্র ইউনিয়ন, আমরা দীর্ঘদিন প্রায় বছর ধরে আমরা প্রগতিশীল ছাত্র জোট যে কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু 2022 সালের শেষের দিকে আহ, গণতান্ত্রিক ছাত্র জোট নামে একটি আহ, জোট তৈরি হয়, যেখানে ছাত্র ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া সেই অংশের প্রতিনিধিরা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একটি অংশ এবং বিপ্লবী ছাত্র মৈত্রী সহ আরো বেশ কয়েকটি প্রায় 9টি ছাত্র সংগঠন সেখানে যুক্ত হয়। এবং পরবর্তী তারা গণতান্ত্রিক ছাত্র জোট নামেই আসলে কার্যক্রম পরিচালনা করছে। আমরা জোটের বাইরে থাকার খুব একটি ছাত্র সংগঠন আসলে নেই গণতান্ত্রিক ছাত্র জোটের বাইরে, যারা বামপ্রগতিশীল ছাত্র সংগঠন করে। এর বাইরে রয়েছেন ওয়ার্কার্স পার্টি সমর্থিত ছাত্র মৈত্রী এবং জাসদ ছাত্রলীগ রয়েছে। আমরা বর্তমানে যে ওয়ার্কার্স পার্টি, আপনারা জানবেন ওয়ার্কার্স পার্টি এবং জাসদ দুটি যেহেতু সরকারের অংশ এবং সরকারের অপকর্মের সমান ভাগিদার আমরা মনে করি তারা দুই পার্টি, সুতরাং আমরা তাদের সঙ্গে আসলে জোটভুক্ত হতে আগ্রহী নই, যদিও তারা বারংবার আমাদের সাথে জোট করতে চায়। আমরা চেষ্টা করছি প্রগতিশীল ছাত্র জোটটাকে আবার যদি সক্রিয় করা যায়। আমরা কয়েকটি ছাত্র সংগঠনের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি, আপনারা জানবেন যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাসদের, যেটি আহ, মূল বাসদের যে সংগঠনটি, সেটির সাথে আমরা আলোচনা করছি। এবং পাহাড়ি জনসমিতি সমিতি রাজনৈতিক দল, তার দুটি ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, তার সঙ্গে আমরা আলোচনা করছি। আমরা হয়তো খুব দ্রুত সময়ের ভেতরে একটি ছাত্র ব্যানারটি আবার সচল করতে পারবো। এবং আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াটি আমরা জোট থেকেও সামনের দিনে হয়তো আমাদের লড়াই সংগ্রাম পরিচালনা, ছাত্র ইউনিয়নের পাশাপাশি আমরা জোট থেকে আমাদের লড়াই সংগ্রাম পরিচালনা। ধন্যবাদ। ধন্যবাদ মাহির, আপনার সময় দেওয়ার জন্য। এই সময়ই গুরুত্বপূর্ণ। আমরা অত্যন্ত উপকৃত হয়েছি এই আলোচনাতে, এবং আপনি পরিষ্কারভাবে আপনাদের পরিকল্পনাটা আমাদের সামনে দিয়েছেন, কি করতে চাই ছাত্র ইউনিয়ন এবং কি করবে আগামীতে, সেটাও আমার কাছে অনেক পরিষ্কার। এতদিন আমরা অনেকে হয়তো, কিন্তু আমার
পরিষ্কার হওয়ার চেয়ে বড় কথা হচ্ছে সাধারণ ছাত্র সমাজ আপনার বক্তব্যটা পরিষ্কারভাবে বুঝতে পারছে কিনা, তাদের কাছে পৌঁছচ্ছে কিনা। আমি আশা করবো সে ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন। আমার এই প্ল্যাটফর্ম আপনাদের জন্য উন্মুক্ত থাকলো। যখনই আপনারা কথা বলতে চাইবেন নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সেই সুযোগ করে দেবো। দেশে বিদেশে যারা প্রাক্তন শুভানুধ্যায়ী ছাত্র ইউনিয়নের তারা আছেন, তাদেরকেও আপনাদের বক্তব্যটা পৌঁছানো দরকার, যাতে তারা তাদের মধ্য দিয়েও এই বক্তব্যটা সব ছাত্রদের মধ্যে পৌঁছানো সম্ভব হতে পারে। এবং দেশের মধ্যে যারা আছেন তাদেরকেও আপনারা করবেন। আগামীতে আপনাদের কনভেনশন ভালো হবে। ছাত্র ইউনিয়ন তার যে পতাকা, নীল পতাকা, চার তারকা খচিত পতাকা, আমাদের আবেগের জায়গা, সেই জায়গাটাকে আপনারা ঠিকভাবে নিয়ে যেতে পারবেন, সেই আশা বিশ্বাস রেখে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আগামীকাল সবাই এই আলোচনা ইউটিউব এবং ফেসবুক পেজে দেখতে পাবেন। আপনাদেরকে এই আলোচনাটা শোনার জন্য আহ্বান জানিয়ে সব যারা শুনবেন তাদেরকে অগ্রিম অভিবাদন, শুভেচ্ছা, স্বাগতম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।